শুক্রবার মানেই ছুটির দিন। এই দিনে বাঙালির একমাত্র চিন্তা হলো আজ একটু বেশি ঘুমাবো। কিন্তু আশ্চর্যজনক সত্য হলো সপ্তাহের 6 দিন যেই ঘুম হয় ওই দিন তার 1/3 হবে না। হলেও মা প্রজাতিরা কখনোই ঘুমাতে দিবে? আমার অবস্থাও এখন ঠিক এরকম। ভোরবেলায় ঘুম থেকে ডেকে তুলেছে আম্মু। মনির বাসায় ডাক পড়েছে আমার। আম্মুকে ফোন করে সে কাঁদো কাঁদো গলায় বলেছে নুরি নম্রতাকে তাড়াতাড়ি এ বাসায় একটু পাঠাতো। ব্যাস আম্মু ঘুম থেকে তুলে উঠিয়েছে আমায়। বাসায় পরা জামা কাপড়েই ছুটেছি আমি। মনি আমায় জরুরি তলব করেছে যে। সকালে আমায়ও কল করেও বলেছে নমু তাড়াতাড়ি বাসায় আয় তো, জরুরি কথা আছে। আমি হন্তদন্ত হয়ে ছুটেছি। ব্রাশটা কোনোমতে মুখে চালিয়ে আম্মুকে বলে বেরিয়েছি। যেতে যেতে একবার কল করে কথাও বলেছি। মনির কণ্ঠস্বর খুব একটা ভালো লাগলো না। মনে হলো তিনি দারুণ চিন্তিত। এমনিতেই হাই প্রেসারের রোগী, তার মাঝে দুশ্চিন্তা বড় খারাপ জিনিস। আমি রিকশার চেপে ছুটেছি আজ, দ্রুত যেন পৌঁছুতে পারি। বাসার সামনে পৌঁছেই রিকশাওয়ালা মামার ভাড়া মিটিয়ে দ্রুত পায়ে বাসার সামনে হাজির হলাম। আজও গেট খোলা, সম্ভবত আঙ্কেল বাসায় নেই। আমি তবুও কলিং বেল চাপলাম। ওপাশ থেকে দরজা খুলল উষান ভাই। তিনি বেশ চিন্তিত এমন নয়, তবে কিছুটা ঘাবড়ে রয়েছেন। আমায় দেখেই থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। এরপর হাত টেনে ভিতরে নিয়ে দরজা বন্ধ করল। আমি উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বললাম কি হয়েছে উষান ভাই? উষান ভাই আমায় শাসিয়ে বলল তোকে আম্মু কিছু জিজ্ঞাসা করলে বলবি জিনিসগুলো তোর, নয়তো জানিস তো আমি কেমন। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। কি আশ্চর্য, ভোরবেলা কি হয়েছে এদের? উল্টা পাল্টা কি বলছে? কোন জিনিস আবার আমার? আমার হা করে তাকিয়ে থাকা দেখে উষান ভাই কর্কশ গলায় বলল দাঁড়িয়ে আছিস কেন? আমার রুমে যা শিগগিরই। আমি উষান ভাইয়ের দিকে তাকিয়েই উপরের দিকে ছুটলাম। আশ্চর্য, এই ছেলে থ্রেড দিতে দিতে পাগল হয়ে গিয়েছে বোধহয়। বিনা কারণেও থ্রেড দিচ্ছে। উষান ভাইয়ার রুমে ঢুকতেই দেখলাম মনি জিম মেরে বসে আছে। আমি মনি অসুস্থ ভেবে এগিয়ে গিয়ে পাশে বসলাম। মনিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম কি হয়েছে মনি? আমায় ডেকে পাঠালে যে? মনি আমার কথায় নড়েচড়ে বসল। পরক্ষণেই ফিচেল গলায় বললাম নমুরে, উষান বোধহয় প্রেম করছে। তারপর আমার হাত টেনে কাবার্ডের সামনে নিয়ে গিয়ে বলল ওইদিকে তাকা। আমার সব শেষ রে। ভেবেছিলাম একটা ছেলে দেখে শুনে বিয়ে দিব, কিন্তু উষানের হাবভাব ভালো ঠেকেছে না আমার। আমি বিস্ময় নিয়ে কাবার্ডের দিকে তাকালাম। একদম উপরেই দুটো শপিং ব্যাগ, একটা বক্স আর একটা ডায়েরি দেখতে পেলাম। আমি হাত এগিয়ে সবগুলো জিনিস নিলাম। এরপর সেগুলো উষান ভাইয়ার খাটে রাখলাম। মনি ফ্যাচ ফ্যাচ করে কেঁদে বলল দেখ এগুলো কি? শপিং ব্যাগ খোল। আমি মনিকে সান্ত্বনা দিয়ে ব্যাগ খুললাম। একটাতে সাদা রঙের শাড়ি। শাড়িটা এত সুন্দর যে তার বৈশিষ্ট্য বর্ণনা করে পেলাম না। অন্য ব্যাগটিতে একটা কালো রঙের কুর্তি। সেম টাইপ কুর্তি আমারও একটা ছিল বহু আগে, সম্ভবত তখন 8-9-এ পড়তাম আমি, তবে ডিজাইন আলাদা। মনি ওড়না দিয়ে নাক মুছতে মুছতে বলল এই সব কি ও আমার জন্য কিনেছে বল? শাড়িটা না হয় আমার হিসেবে মেনে নিতাম, কিন্তু জামাটা? ওকে জিজ্ঞেস করলে বলছে ও জানে না এসবের ব্যাপারে। ও না জানলে এসব কে রেখেছে বল? তুই একটু জিজ্ঞেস কর তো মেয়েটাকে। আমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কি বা বলবো? এগুলো যে তার ছেলে তার প্রেমিকার জন্য কিনেছে সেটা কি করে বুঝাবো মনিকে? আমি তপ্ত নিঃশ্বাস ফেলে বক্সটা খুললাম। তার মাঝে 1 ডজন সাদা রঙের রেশমি চুড়ি। মনি চুড়ির বক্সটা হাতে নিয়ে বলল দেখ, এই চুড়ি কি আমার হাতে যায়? আমি চুড়ির বক্স হাতে নিয়ে মনিকে সান্ত্বনা দিয়ে কিছু বলতে নিব এমন সময় উষান ভাই রুমে প্রবেশ করে বলল নমু, তোর খপ্পরে তো আমি রোজ ফেঁসে যাচ্ছি। তোর জিনিস আমার কাবার্ডে রেখেছিস কোন সাহসে তুই?
থাপড়িয়ে চেহারা ঘুরিয়ে দিব বেয়াদব। উশান ভাইয়ের এমন কথায় আমি হা করে তাকিয়ে রইলাম। ততক্ষণে চুরির বক্স থেকে ৩-৪টে চুরি নিচে পড়ে কয়েক টুকরো। আমার সেদিকে নজর নেই। আমি উশান ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম। কি পরিমাণ মিথ্যাবাদী উনি! কি সুন্দর সাজিয়ে গুছিয়ে মিথ্যে বলে আমায় ফাঁসিয়ে দিল। উশান ভাইয়ার কথায় কান্না থামল মনির। সে থমথমে গলায় জিজ্ঞেস করল, নমু, এগুলো তোর? আমি উশান ভাইয়ার দিকে তাকালাম। তিনি চোখ গরম দিতেই আমি মাথা দুলিয়ে হ্যাঁ বললাম। মনি চোখ মুখ স্বাভাবিক করে কুর্তিটা মেলে আমার সামনে ধরে বলল, হ্যাঁ, এটা তো তোর সাইজেরই। দেখি চুরির বক্সটা দে তো। এই বলে মনি অবশিষ্ট থাকা চুড়িগুলো আমার হাতে পরিয়ে দিল। তারপর বলল, এগুলো তো তোর সাইজেরই। এখানে রেখেছিস কেন? আর এসব তোর জিনিস, তুই আগে বলবি না? আমি কি সব ভেবে নিয়েছিলাম আমার শান্ত ছেলেটা শেষে কিনা কোনো মেয়ের খপ্পরে পড়েছে? আমি এখনো বিস্ময় নিয়ে সব শুনে যাচ্ছি। সবচেয়ে বেশি অবাক হয়েছি কুর্তি আর চুড়ি দেখে। এগুলো আমার মাপের কেন? উশান ভাই মনির কাঁধ দু হাতে জড়িয়ে ধরে বলল, আম্মু, তোমায় বললাম না এগুলো আমি কারো জন্য নেইনি? তুমি বিশ্বাস করলে না। চলো, খাবে চলো। এসব ভেবে ভেবে সকাল থেকে কিছু খাওনি তুমি। এই বলে উশান ভাই মনিকে নিয়ে নিচে চলে গেল। আমি বোকার মতো তাদের দিকে তাকিয়ে রইলাম। এসব কি হচ্ছে? ভাবলেশহীন খাটে বসতেই হাতের তলায় পড়ল ডায়েরিটা। আমি ডায়েরির দিকে ভ্রু কুঁচকে তাকালাম। আলগোছে ডায়েরিটা খুললাম। ডায়েরিতে সাল তারিখ খুঁজে পেলাম না। প্রথম 2 পেজে কি সব লেখা আমি পড়িনি। চোখ থমকালো তৃতীয় পেজে। এই মেয়ে বৃষ্টিতে ভিজছ কেন? আমার প্রশ্নে ভেজা চুলের আড়াল থেকে একজোড়া কাজল কালো চোখ কৌতূহলী দৃষ্টিতে আমার দিকে তাকালো। বৃষ্টির ফোঁটায় তার পাতলা গোলাপি ঠোঁট দুটি যেন কেঁপে উঠল। শরীরে কালো রঙের কুর্তিটা যেন লেপ্টে গিয়েছে। কুর্তি সাথে পরা চুড়িদারটিতে পিচের বালুগুলো ছিটে উঠেছে। পায়ে পরা স্বল্প দামি স্যান্ডেলটা পুরো ময়লায় ভরপুর। সব মিলিয়ে বিচ্ছিরি নয়, আবেদনময়ী লাগছে। আমি দৃষ্টি সরিয়ে নিলাম, কিন্তু চোখটা বড়ই বেহায়া। সে যে কারো চোখের মায়ে পড়ে গিয়েছে বহুযুগ আগেই। ঠিক বহুযুগ নয়, তার দিকে এক নজরই আমার বহু যুগের সমান। আবার বহুযুগও কয়েক সেকেন্ডের সমান। নিজের বেহায়া মনকে সামলাতে টঙের চাওয়ালাকে বললাম, মামা, একটা কড়া করে চা দিন তো। চাওয়ালা হেসে বলল যে, মামা দিতাছি। কাচের সাথে স্টিলের চামচের বাড়ি লেগে টুংটাং আওয়াজ হচ্ছে। উহুম আওয়াজটা একদমই খারাপ কিংবা বিরক্তকর নয়, বরঞ্চ একটু বেশি সুন্দর। জীবনে এমন মুহূর্ত বহু এসেছে যখন আমি চায়ের দোকানে বৃষ্টি মাথায় চা খেয়েছি, কিন্তু সেদিনের মতো ওই মুহূর্ত কখনো আসেনি। সেদিন তাকে দেখতে গিয়ে চায়ে জিভ পুড়েছে আমার। বাসায় ফিরে সে কি অসুখ, তাকে না দেখার অসুখ। সেদিনই বুঝেছিলাম আমার হৃদয়ে যে বর্ষর রোগ হয়েছে, তাহা হইল প্রেম রোগ। যেই রোগের ঔষধ কেবল সে। সে ছাড়া আজ কত বছর আমি অসুস্থ, কিন্তু সে বুঝে না। সে জানে না তাকে দেখার জন্য দিনরাত আমি ছটফট করি। সে জখ। বাকিটুকু পড়ার আগেই আমার হাত থেকে ডায়েরিটা ছিনিয়ে নিল উশান ভাই। আমি থতমত খেয়ে সম্মুখে তাকালাম। আমার ডায়েরি ধরেছিস কেন তুই? বাহরে, আপনি না বললেন এগুলো সব আমার? সে তো আম্মুর কারণে বলেছি। এগুলো লুকিয়ে কি হবে? একদিন তো মনিকে সত্যিটা বলতেই হবে। উশান ভাই আয়েশ করে খাটে বসে বলল, আমিও তো বলতে চাই, কিন্তু এগুলো যার জন্য কিনেছি সেই তো বুঝছে না। বুকের মাঝে কেমন খা খা করছে। এতদিন সবকিছু ভুল মনে হলেও আজ মনে হচ্ছে উশান ভাই সত্যিকারে কাউকে ভালোবাসেন, প্রচণ্ড ভালোবাসেন। আমার চোখের কোণ চিকচিক করে উঠল। বুকের মাঝে তছনছ হলো সবকিছু। এমন কেন হচ্ছে? কেন? অন্যদিকে তাকিয়ে নিজেকে ঠিক করলাম। ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে বললাম, কেন বুঝছে না?
বুঝে না রে। এই ধর তোকে যদি আমি বলি নমু আমি তোকে ভালোবাসি, তোকে ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারছি না, জবাবে তুই কি বলবি? নম্রতা থমকালো। চোখ তুলে উষানের দিকে তাকাতেই বুকের মাঝে ধ্রিম ধ্রিম আওয়াজ হলো। পরক্ষণেই চোখ সরিয়ে বলল, ইয়ার কি করছেন? এটাই, ঠিক এটাই বলবে সে। ভাব কি গাধামানবী সে। নম্রতার চোখের কোণে ফেল জল জমল। বুকে ব্যথা হলো। উঠে দাঁড়িয়ে যেতে নিলেই হাত টেনে ধরল উষান। নম্রতা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। উষান হাত ছাড়ল। নম্রতা উষানের রুমের দরজার সামনে যেতেই উষান ফিনফিনে গলায় বলল, নমু। নম্রতা পিছু ফিরে চাইল। উষান ধমকের সুরে বলল, এরকম ঘুমু ঘুমু চোখ মুখে আমার সামনে আসবি না। আর এই শাড়ি চুড়ি কুর্তি নিচ্ছিস না কেন? ওগুলো তো আপনার গার্লফ্রেন্ডের। হ্যাঁ তো, এগুলো রেখে গিয়ে কি আমায় আবার ফাঁসাতে চাস? তুই তো আচ্ছা ষড়যন্ত্র জানিস। শীঘ্রই এগুলো নিয়ে যা। নম্রতা ডানে বায়ে চাইল না। শপিং ব্যাগ দুটো নিয়ে উষানের রুম ছেড়ে বের হলো। কাউকে কিছু না বলেই উষানের বাসা ছাড়ল সে। 16 দুপুরবেলা হাত পা ছড়িয়ে নিজের রুমে শুয়ে আছি আমি। ফেসবুকে দেখি সবাই সবাইকে ফুল দেয়, কেবল আমি জীবনে ফুল পাইনি। এই দুঃখ আমি কই লুকাবো? জীবনে বয়ফ্রেন্ডের উপকারিতা অপরিসীম হয়ে দাঁড়িয়েছে। তোহা আপু একগুচ্ছ গোলাপ হাতে আমার রুমে হাজির হলো। আমি বিমর্ষ চোখে তাকিয়ে বললাম, এত ফুল তুমি কই পেলে আপু? আপু কানের পিছু চুল গুজে বলল, একজন দিয়েছে। আমি ভ্রু কুঁচকে বললাম, কে? তোহা আপু গলা পরিষ্কার করে বলল, নমু একটা সত্যি কথা বলবো, কাউকে বলবি না তো? আমি অবাক হয়ে তোহা আপুর দিকে তাকালাম। আপু কি লজ্জা পাচ্ছে? আসলে এগুলো না আমায়ও দিয়েছে। তোহা আপুর কথার আগাগোড়া বুঝলাম না আমি। ভ্যাবলার মতো তাকিয়ে প্রশ্ন করলাম, কে দিয়েছে? তোহা আপু লজ্জায় মুখ লুকালো। পরক্ষণেই বলল, তোর ভাইয়া। ভাইয়া? কোন ভাইয়া? নমু কাউকে বলবি না তো? আমি না সূচক মাথা দোলালাম। আপু মিনমিন করে বলল, অ্যাকচুয়ালি আমি 3 বছর ধরে রিলেশনে আছি। আজ বিকেলে ওর একটু দেখা করতে যাব। তুই প্লিজ একটু কাকিয়াকে ম্যানেজ করে দিবি। তোহা আপুর কথার মানে বুঝতেই চোখ কোটর থেকে বের হলো আমার। আমি বিস্ফোরিত নজরে আপুর দিকে তাকিয়ে রইলাম। তোহা আপু রিলেশন করে, তাও 3 বছর, অথচ আমি জানি না। আমি ফিনফিনে গলায় প্রশ্ন করলাম, ছেলেটা কে আপু? আমি কি তাকে চিনি? তোহা আপু মাথা দুলালো। বিড়াল সুরে বলল, আমার ক্লাসমেট। তুই অনেক ভালো করেই চিনিস, কিন্তু জানিস না সে আমায় আর আমি তাকে ভালোবাসি। আমি তোহা আপুর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম। আপু আমার পাশে বসে বলল, বড় বোন হয়ে অনুরোধ করছি, একটু ম্যানেজ করে দে না। 8টার মাঝেই ফিরে আসবো আমি। রাতের কথা বললে মনে হয় না কসকিয়া যেতে দিবে। আপু তুমি রিলেশন করো? সিরিয়াসলি? তোহা আপু মাথা দুলায়। আমি বিছানায় পাটপাটিয়ে শুয়ে বললাম, ইস আপু, তোমার মতো সহজ সরল মেয়েটাও 3 বছর যাবৎ প্রেম করে আর আমি তা আজ জানলাম। বলতে চেয়েছিলাম, কিন্তু ও বারণ করেছে। ওটাকে? নাম বলো না। নাম বললে তুই চিনে ফেলবি। তোর যা কাণ্ড জ্ঞান শেষে আমরা বিপদে পড়বে। আমি অভিমানী সুরে বললাম, ইহ জগতের কেউ আপন না, আমার কেউ নাই। এই দুঃখ কই রাখবো আমি? তোর দুঃখ আপাতত টোপলায় রেখে আমায় একটু হেল্প করে দে। তাছাড়া তোর খেয়াল রাখার জন্য তো একজন আছেই। কই? কে আছে আপু? কোথায় একজন দেখো তুমি। কেন উষান আছে না? উষান ভাই? ছি, ওনার গার্লফ্রেন্ড আছে। আর উনি কি আজীবন আমার খেয়াল রাখবেন? বিয়ের পর তো বর খেয়াল রাখবে। সেই বরের সাথে যদি চুটিয়ে প্রেম না করি তবে তো বাসর ঘরে শুধু ভ্যাটকাইতে ভ্যাটকাইতেই কাটবে আমার। নম্রতার কথায় মুখ টিপে হাসল তোহা।
নম্রতার মাথায় চাটি মেরে বলল, ভীষণ দুষ্ট হচ্ছিস তুই। ভার্সিটিতে পা দিয়েই পরিবর্তন। আমি হাত পা ছড়িয়ে বললাম, আপু তুমি তোমার ফুল নিয়ে সামনে থেকে যাও, আমি আম্মুকে পরে বলে দিব। তোহা আপু চলে যেতেই আমি ফোন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলাম, ইহ জগতে আমার কেউ নেই। 18 বছরের জীবনে না পাইলাম একটা ফুল, না হইল প্রেম, এত দুঃখ কোথায় রাখবো আমি। পোস্টের নিচে নানা কমেন্ট জমেছে, কিন্তু আমি সেগুলো না দেখেই হাত পা ছড়িয়ে শুয়ে রইলাম। আমার মনে এখন প্রচুর কষ্ট। আপাতত শোক প্রকাশের সময় এটা। আম্মু ওয়াল শোকে এই যে কাচের বাটি রাখছে। সেদিন মেহমান এসেছিল, পরে কাঁচ ও সিরামিকের বাটি নামিয়েছিল, সেটাই আজ রাখছে। ওয়াল শুকেজটা আম্মুর রুমে। কাচের জিনিস আম্মুর একমাত্র অবলম্বন, যাহা কেউ ভেঙে ফেললে তার রণচণ্ডী রূপ প্রকাশিত হয়। কেবল বারবার সবাই কাচের জিনিস ধরায় ভেঙে যাবে এই ভেবে ওয়াল শুকেজ নিজের রুমে রেখেছে সে। প্রতিবার যখন থালা বাটি বের করেন তখন নিজেই বের করেন, আবার নিজেই গুছিয়ে রাখেন, যাতে করে কেউ ভেঙে ফেলতে না পারে। আম্মু আমায় দেখে বলল, নমু চুলায় তরকারিটা একটু নাড়া দিয়ে আয় তো। আমি গলা খাকড়ি দিয়ে বললাম, আম্মু। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, কিছু বলবি মা? আমি বুঝলাম আম্মুর মন মেজাজ আজ দারুণ ফুরফুরে। আমি হেসে বললাম, আম্মু তোহা আপু তার বান্ধবীর বাসায় যাবে, ফিরতে রাত হবে, তো যাবে। আমি কি বারণ করেছি? না। ও নিজে এসে বলল না যে? ও তো সবসময় তোর হয়ে সুপারিশ করে, আজ তোকে পাঠালো যে? আমি গলা খাকড়ি দিয়ে বললাম, না মানে আপু একটু ব্যস্ত তো তাই আমায় বলতে বলল। আম্মু কাচের বাটি মোছা রেখে আমার দিকে তাকিয়ে বলল, ওকে বলিস যেন 8টা ওভার না হয়, এমনিতেই ওর বাবা মা দেশে নেই, মেয়েটাকে দেখভালোর দায়িত্ব তো আমাদেরই। আমি মাথা দুলিয়ে বললাম, আচ্ছা বলে দিব। সন্ধেবেলা আমি আর চৈতি দোলনায় বসে গল্পে মেতেছি। তোহা আপু বিকেই চলে গিয়েছে। যাবার সময় আমার দু গালে দুটো চুমু দিয়ে গিয়েছে। চৈতি হেসে বলল, পাশের বাসার জুনিয়র ছেলেটা তোকে পছন্দ করে নমু। চৈতির কথায় আমি বিরক্তি মাখা দৃষ্টি নিয়ে বললাম, কোন ছেলে? চৈতি 2 পা দোলনায় তুলে বলল, শোয়েব। এবার ইন্টার সেকেন্ড ইয়ারে। ও রোজ আমাদের ছাদে এসে উকি ঝুঁকি দেয়। তোদের ছাদে আসার পারমিশন নেই। চৈতির কথায় ভ্রু কুঁচকে তাকালাম আমি। বিরক্তি নিয়ে বললাম, কেন? চৈতি নিজের চুলে খোপা বাঁধতে বাঁধতে বলল, বলেই থেমে গেল। পরক্ষণেই বলল, না মানে আঙ্কেল বারণ করেছে। আমি দৃষ্টি সরিয়ে বললাম, ও। মুহূর্তেই ফোন বেজে উঠল আমার। ওপাশ থেকে কেউ ধমকের সুরে বলল, নমু শিগগিরই নিচে আয়, জরুরি কথা আছে। উশান ভাইয়ের এই অতিরিক্ত প্রভাব খাটানোতে আমি বিরক্তি মাখা কণ্ঠে বললাম, পারবো না। তাকে কিছু বলতে না দিয়েই ফোন কেটে দিলাম। 2 মিনিটের মাথায় আবারও ফোন বাজল, তবে আমার নয়, চৈতির। চৈতি কল রিসিভ করে বলল, ভাইয়া ভালো আছেন? ওপাশ থেকে উশান ভাই বলল, তোমার বান্ধবী ভালো থাকতে দিলে না ভালো থাকবো। উশান ভাইয়ার এহেন কথায় আমি বিরক্তি নিয়ে চৈতিকে বললাম, চৈতি, এসব লোকের সাথে কথা বলতে হলে তোদের বাসার ছাদে গিয়ে কথা বল। উশান ভাই আমার কথাগুলো স্পষ্ট শুনেছে। তিনি কর্কশ গলায় বললেন, এসব লোক বলে তুই কি বুঝাতে চাইছিস? থাপড়িয়ে গাল লাল করে ফেলবো বেয়াদব। চৈতি, নমুকে বলো তো আগামী 5 মিনিটের মাথায় নিচে আসতে, নয়তো আমি উপরে আসলে ওর জন্য খুব একটা ভালো হবে না সেটা। চৈতি অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি রাগে গজগজ করতে নিচে ছুটলাম। আম্মুকে দেখলাম নকশিকাঁথা সেলাই করছেন। আমায় দেখে বলল, কোথায় যাচ্ছিস? আমি মিনমিন করে বললাম, গেট লাগানো হয়নি, তাই লাগাতে যাচ্ছি। আম্মু সেলাইয়ে মনোযোগ দিল। আমি দরজা খুলে সামনে বের হলাম। উশান ভাই আমার হাতে 2টো তরতরে গোলাপ ধরিয়ে দিয়ে বলল, নমু এ দুটো তোর কাছে রাখো। আমি অবাক হয়ে উশান ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম।
উষান ভাই ফুল দিচ্ছে, তাও আমায়। আমার ভাবনার রেশ কাটিয়ে উষান ভাই ধমকে বলল, এমন করে ভ্যাবলার মতো তাকিয়ে আছিস কেন? তুই জানিস না আমার গার্লফ্রেন্ড আছে? আমার দিকে এভাবে নজর দিবি না। উষান ভাইয়ার কথায় গা জ্বলে উঠল আমার। আমি হাতের ফুল দুটো ছুঁড়ে ফেলে দিতে নিলেই উষান ভাই শক্ত করে আমার হাতটা ধরে বলল, খবরদার ফুল ফেলবি তো থাপড়িয়ে গাল লাল করে দিব। আমি ফুল দুটো উষান ভাইয়ার হাতে ধরিয়ে দিয়ে বললাম, আপনার গার্লফ্রেন্ড থাকতেও আমায় কেন ফুল দিচ্ছেন? তাকে গিয়ে দেন। উষান ভাই ফিচেল গলায় বলল, আমি কিনলে তো দিতামই। এগুলো তো সেই আমায় কিনে দিয়েছে। ফুল নিয়ে বাড়িতে ঢুকলে কি বিচ্ছিরি কাণ্ড হবে ভাব। আম্মু দেখলে হাজারটা প্রশ্ন করবে। তাই ভেবেছি তোকে দিয়ে যাই। গার্লফ্রেন্ডের দেওয়া ফুল আমায় দিচ্ছে, তাও নিজে বাঁচতে। কত বড় খারাপের খারাপ। আমি উল্টো ঘুরে বললাম, আপনার মোটেই লজ্জা নেই উষান ভাই? আপনার গার্লফ্রেন্ড আছে তা দিব্যি ছোট বোনের সামনে বলছেন, আবার আপনার গার্লফ্রেন্ডের দেওয়া ফুল আমায় দিচ্ছেন। উষান ভাই আমার চুল টেনে বলল, তুই আমার বোন। আমি চুল ধরে বললাম, উষান ভাই আপনি একটা আস্ত খারাপ লোক। এভাবে টানাটানি কেন করছেন? চুল ছাড়ুন। কত বড় সাহস তোর নমু! তুই আমায় আদেশ করছিস? মনিকে ডাকবো আমি। শ্রীগ্রী ফুল নিয়ে ফুট। আর খবরদার যদি এই ফুল ফেলিস। আমি কিছু না বলে ফুল দুটো নিয়ে হাঁটা দিলাম। গেট আটকে ওড়নার তলায় ফুলগুলো নিয়ে নিজের রুমে গেলাম। কত বড় খারাপ লোক উনি! সবসময় খারাপ আচরণ করেন, আজ তো লিমিট ক্রস করে ফেলেছেন। গার্লফ্রেন্ডের দেওয়া ফুল আমায় দিচ্ছে। আমি হতাশ হয়ে ফুল দুটির দিকে তাকিয়ে রইলাম। ফুল দুটি সাদা আর লাল রঙের। কি তরতাজা গোলাপ, যেন এখনে নেওয়া হয়েছে। উষান ভাইয়ার গার্লফ্রেন্ডের পছন্দ সুন্দর মানতেই হবে। মনের মাঝে কৌতূহল হলো মেয়েটিকে দেখার। পরক্ষণেই মনে পড়ল, উষান ভাইয়ার গার্লফ্রেন্ড না, তার ভালোবাসা বুঝে না। তবে ফুল দিল কেন? নাকি উষান ভাই মিথ্যে বলল? উফ, সব কেমন ঘোলাটে মনে হচ্ছে আমার। 17। জীবনের প্রতিটা মুহূর্ত স্পেশাল, কিন্তু সবচেয়ে স্পেশাল মুহূর্ত বোধহয় নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ায়। এই মুহূর্তে আমরা বসে আছি উষান ভাইয়াদের ড্রয়িং রুমে। উষান ভাইয়ার কাজিন উষা আপুর বিয়ে ঠিক হয়েছে, তারই ভালোবাসার মানুষের সাথে। তাদের আকদ সম্পন্ন হলো মাত্রই। একটু বাদেই হলুদ আর কাল বিয়ে। এই মুহূর্তে আকদ সারার কারণ হলো উষা আপুর পরিবার থেকে ভাইয়াকে সেভাবে পছন্দ করা হয়নি। তাই ভাইয়া রিস্ক না নিয়ে আজই বিয়ে করতে চেয়েছিল। পরবর্তীতে বড়দের সিদ্ধান্ত হয় কালকের দিনটিতে বিবাহ হবে। যেহেতু বিয়েটা ঘরোয়া ভাবেই হচ্ছে, সেহেতু আয়োজন তেমন কিছু নেই। ছোট্ট করে ডেকোরেশন হবে। উষা আপুদের বাসার ছাদের একপাশে এক ফ্ল্যাট থাকায় ছাদ ছোট হয়ে যায়। তাই বিয়ের ডেকোরেশন উষান ভাইয়াদের ছাদে করা হয়েছে। উষা আপুর আগদের পরেই ড্রয়িং রুমে হই হই অবস্থা। বরের বাসার পক্ষ থেকে বিকেলেই মেয়েদের জন্য শাড়ি ও ছেলেদের জন্য পাঞ্জাবি পাঠানো হয়েছে। এখন মোটামুটি সন্ধে হতে চলেছে। আমরা মেয়েরা সবাই উষান ভাইয়াদের গেস্ট রুমে বসে আছি। মনি একে একে সবাইকে শাড়ি পরিয়ে দিচ্ছে। আমার শাড়িটা আমি একাই পরেছি। এতজনকে একসাথে শাড়ি পরাতে গিয়ে মনির বেহাল দশা। উষা আপুর শাড়ির রং হলুদ, আর বাকিদের গুলো হলুদ শাড়ির সবুজ বার। আমার শাড়ি পরা শেষ হতেই তমা আপু আমায় ডেকে বলল, নমু তোর তো সাজ শেষ, একটু ছাদে গিয়ে ফুলের ডালাটা নিয়ে আসবি। তখন ডেকোরেশন করতে গিয়ে ওখানে ফেলে এসেছি। আমি মাথা দুলিয়ে সায় জানালাম। শাড়ির কুচি ধরেই ছাদ থেকে ডালা নিয়ে নিচে রওনা হলাম। সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখা মিলল নিভ্র ভাইয়ের। তার চোখে পড়া পাওয়ারি চশমা, গায়ে কাঁচা হলুদ রঙের পাঞ্জাবি। আমায় দেখেই হেসে বলল, কেমন আছো? আপনি থেকে এক ধাক্কায় তুমিতে যাওয়ায় কিছুটা সংকোচ হলো আমার। মধু হেসে বললাম, জি ভালো। আপনি? আমিও।
আমি ডালা নিয়ে এগোতেই নিভ্র ভাই গাল টেনে বলল, বাহ, শাড়ি পরলে তো তোমায় বেশ মিষ্টি দেখতে লাগে। আমি অস্বস্তিতে পড়লাম। এভাবে একদিনের পরিচয় গায়ে পরাটা মোটেও সুবিধাজনক লাগলো না। কিন্তু উষান ভাইয়ার কাজিন হওয়াতে কিছু বলতেও পারলাম না। গাল ডলে বিরক্তি নিয়ে বললাম, ধন্যবাদ। এরপর এক মুহূর্ত না দাঁড়িয়ে গেস্ট রুমে ঢুকলাম। সবার শাড়ি পরা শেষ হতেই ছাদে ছুটলাম আমরা। হলুদ প্রোগ্রামে হই হই অবস্থা। সবাই মিলে নাচ গান মেহেদি লাগানোর আনন্দে মেতেছে। উষা আপুকে হলুদ লাগানোর সময় উষান ভাইয়া ছাদে এলো। আমি চোখ তুলে একবার উষান ভাইয়ার দিকে তাকালাম। তার চোখ মুখ ঠিক লাগছে না। চোখগুলো কেমন লাল হয়ে আছে, মুখে গম্ভীর ভাব। সন্ধে থেকে দেখাও মিলেনি উষান ভাইয়ার। হঠাৎ কি হলো ভেবে পেলাম না। আমার ভাবনার মাঝেই এক ভদ্রমহিলা জিজ্ঞাসা করল, তোমার নাম কি মা? আমি চোখ তুলে উষান ভাইয়ার দিকে থেকে মহিলাটির দিকে তাকালাম। তার নজরও আমার দিকে। আমি মৃদু হেসে বললাম, জি নম্রতা। বাহ, দারুণ সুন্দর নাম। তোমার আম্মু আসেনি? আমি হেসে বললাম, এসেছে তো। আমি হাত ছেড়ে আম্মুকে ডাকলাম। আম্মু হলুদের বাটি উষান ভাইয়ার হাতে ধরিয়ে দিয়ে এসে বলল, কিছু বলবি? আমি হেসে বললাম, উনি তোমায় খুঁজছিলেন। আম্মু হেসে মহিলাটির সাথে গল্পে মাতল। তোমার মেয়ে আছে শুনেছিলাম, কিন্তু মেয়ে এত বড় হয়ে গেছে শুনিনি। মহিলাটির কথার বিপরীতে আম্মু হাসল। আসলে বাসা একটু দূরে হওয়াতে এই বাসায় খুব একটা আসা হয় না তো তাই। আম্মু হেসে বলল, হ্যাঁ, আপনার ছেলেমেয়েরা আসেনি? আম্মু আর মহিলাটি গল্পে মাতল। আমি ফোনে মনোযোগ দিয়ে একবার আম্মুদের দিকে একবার উষান ভাইয়ার দিকে তাকালাম। হলুদ প্রোগ্রামে একমাত্র উষান ভাইই পাঞ্জাবি পরেননি, অথচ ড্রয়িং রুমে সেই পরার আগ্রহ বেশি দেখিয়েছিল। আমি তপ্ত নিঃশ্বাস ফেললাম। ওনার হঠাৎ হঠাৎ কি হয় জানি না। মহিলাটি কথা বলতে বলতে এক পর্যায়ে গিয়ে বলল, ভাবি আপনার মেয়ে বিয়ে দিবেন নাকি? আমি চমকে উঠলাম। উষান ভাইয়ার দিকে তাকাতেই দেখলাম উনি শীতল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। হঠাৎ উষান ভাইয়ার এই নীরবতার কারণ খুঁজে পেলাম না আমি। অন্যদিন হলে প্রোগ্রামে এসেছি বলেই বকা দিত, কিন্তু আজ কিছুই বলছে না। আমার ঘোর কাটল আম্মুর জবাবে। মেয়ে যখন হয়েছে, আজ হোক বা কাল বিয়ে তো দিবই। তবে এখনই মেয়ের বাবা বিয়ের চিন্তা করছে না। মহিলাটি হেসে বলল, সমস্যা কোথায়? আত্মীয় স্বজন যেহেতু 2-4 বছর অপেক্ষা করাই যায়। সমস্যা কোথায়? তবে আপনার মেয়েকে কিন্তু আমার ছেলের বউ হিসেবে চাই। আমার ছেলে প্রথম কোনো মেয়েকে দেখে পছন্দ করেছে। মহিলাটির এহেন কথায় অস্বস্তিতে পড়লাম আমি। আম্মুও পড়ল বোধহয়। হঠাৎ উষান ভাই হলুদের বাটি ছিটকে ফেলতেই ছাদে পিনপিনে নীরবতা বিরাজ করল। মনি হতভম্ব হয়ে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? উষান ভাই নির্বাক রইল। পরক্ষণেই দাঁতে দাঁত পিষে বলল, বাটির সাথে পোকা ছিল। আমি চোখ তুলে তাকাতেই আমার দিকে ভস্ম করা চাহনি দিয়ে ছাদ ছেড়ে হনহনিয়ে চলে গেল। উষান ভাইয়ার কথা আমার বা মনির কারোরই বিশ্বাস হল না। আম্মুর ওইদিকে তেমন খেয়াল নেই। সে হেসে বলল, এসব কথা আমি দিতে পারবো না ভাবি। মেয়ের বাবাই মেয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিবে। মনি আমার সামনে এসে একটু পাশে টেনে নিয়ে বলল, নমুমা, একটু দেখ তো ওর কি হলো। আমি ভয়ার্থ কণ্ঠে বললাম, আমি যাব। মনি অসহায় চোখে তাকিয়ে বলল, আমি তো এখানে ব্যস্ত, তুই একটু যা। এখন আমি গিয়ে কথা বললে ঘরের জিনিস ছুঁড়ে ফেলবে। আমি বিড়বিড় করে বললাম, আমি গেলে কি ভাঙবে না মনি? আমি গেলে তো তোমার ছেলে আমার গায়ে জিনিসপত্র ছুঁড়ে ফেলবে। এমনিতেই তার সব শত্রুতা আমার সাথে। কিন্তু মুখে কিছু বললাম না। মনির সাথে কথা না বাড়িয়ে নিচে ছুটলাম। কপালে কি শনি আছে আল্লাহ জানেন। উষান ভাইয়ার যা রাগ, রাগের সময় সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। হিংস্র বাঘের সামনে মনি আমায় ঠেলে দিল। আমি ভাবতে ভাবতে এগিয়ে চললাম। গুটি পায়ে উষান ভাইয়ার রুমের সামনে এসেই জোরে নিঃশ্বাস ফেললাম।
গলা খাকরি দিয়ে আলতো স্বরে বললাম, উষান ভাইয়া। উষান ভাইয়া খাটেই শুয়ে। তবুও জবাব দিলেন না। আমি আরো দুবার ডাকলাম। উষান ভাইয়ার জবাব না পেয়ে ভিতরে প্রবেশ করলাম। খাটের কাছে গিয়ে ফের ডেকে বললাম, আপনার কি শরীর অসুস্থ? উষান ভাই বালিশে মুখ ডুবিয়ে শান্ত গলায় বলল, গেট আউট। আমি তার কথার মানে না বুঝে বললাম, সবাই ওপরে মজা করছে। উষান ভাই চেঁচিয়ে বলে উঠল, আই সেইড গেট আউট। উষান ভাইয়ার চিৎকারে কেঁপে উঠলাম আমি। দুপা পিছিয়ে বুকে একদলা থুথু ছিটালাম। সিদ্ধান্ত নিলাম বের হবার। এখানের আবহাওয়া ঠিক নেই, শেষে কি হতে কি হবে ঠিক নেই। আমি উল্টো হাঁটা দিলাম। দরজার কাছে পৌঁছাবার আগেই আমার হাতটা খপ করে ধরল উষান ভাই। আমি উষান ভাইয়ার দিকে চোখ তুলে তাকালাম। তাকে অস্বাভাবিক লাগছে কেমন। চেহারায় বিধ্বস্ততা নাকি রাগ বুঝলাম না। আমি শুকনো ঢোক গিলে বললাম, চোচলে যাচ্ছি আমি। উষান ভাই দাঁত পিষে বলল, যখন যেতে বলেছিলাম তখন তো যাসনি। আর না যাওয়ার শাস্তিটা তো তোকে পেতে হবে। এই বলে উষান ভাই আমার দিকে এগিয়ে এলো। আমি ভয়ে ভয়ে পিছালাম। এই মুহূর্তে আমার ভীষণ কান্না আসছে। কি দরকার ছিল এখানে আসার? এখন নিশ্চয়ই উষান আমায় কেটে পিস পিস করে ফেলবে। নয়তো থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দিবে, কিংবা গলা টিপে মেরে দিবে। আমি আনমনেই গালে হাত দিলাম। আমার ঘোর কাটল দরজা আটকানোর শব্দে। উষান ভাই এগোতে এগোতে এতটাই কাছে এসে যাচ্ছিল যে আমি পিছাতে গিয়ে দরজার সাথে মিশে গিয়েছি। ফলস্বরূপ দরজা আটকে গিয়েছে। উষান ভাই তেজি কণ্ঠে বলল, খুব বিয়ের শখ তোর, তাই না? আবার শাড়ি পরে লোককে দেখাচ্ছিস? নিজেকে প্রিন্সেস ডায়নার মনে করিস নাকি? আবার পেট বের করেও হাঁটছিস, তাও আমারই বাসায়। আমি ভয়ার্থ কণ্ঠে বললাম, আমি। উষান ভাই আমার গাল চেপে বললে, একজন আবার তোর গাল টেনেও সৌন্দর্যের বিবরণ দেয়। এখন তুই নিজেকে ঠিক কি মনে করছিস বলতো? আমি কাঁপা কণ্ঠে বললাম, আমায় উপরে ডাকছে ভা। কেউ তোকে ডাকছে না। আর যার ডাকার কথা তুই ভাবছিস সে আর ডাকার মতো অবস্থায় থাকবে না। আমি ওনার কথার মানে বুঝলাম না। পাশ কাটিয়ে চলে যেতে নিলেই উষান হাত আটকে দরকার সাথে মিশিয়ে দেয় তাকে। আমি চোখ তুলে উষান ভাইয়ার দিকে তাকিয়ে তার চোখে চোখ রাখলাম। এই মুহূর্তে উষানের চোখে রাগ নেই, তবে অন্য কোনো ভাষা, যেই ভাষা নম্রতা নামক ছোট্ট বালিকা পড়তে পারল না। আমি ফের যেতে নিতেই উষান ভাই তার ঠান্ডা হাতটা আমার পেটে রাখল। আমি চমকে উঠলাম। মুহূর্তেই শিউরে উঠল শরীরখানি। উষান ভাই আমায় ধমকালেও কখনো এতটা কাছাকাছি আসেনি। এভাবে স্পর্শ করা তো দূরের কথা। আমি কাঁপা কণ্ঠে বললাম, কি করছেন আপনি? তুই বুঝছিস না কি করছি? আমি উষান ভাইয়ার হাত সরাতে গেলাম। চোখের কোণে কেমন জল এসে পড়ছে। উষান ভাই হাত সরালো না, বরং শক্ত করে পেট চেপে ধরল। আমি কান্নাজড়িত চোখে উষান ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, আপনি জঘন্য খারাপ লোক। উষান ভাই দাঁত পিষে বলল, আইনো। আমার রুমে ঢোকার আগে থেকে তোর সেটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত ছিল। আপনি কিন্তু আমার সাথে অসভ্যতা করছেন কেন? নিভ্র যখন ছুঁয়েছিল তখন অসভ্যতা হয়নি? খুব ভালো লেগেছিল বুঝি? আমি কিছু না বলে যেতে নিতেই উষান ভাই ফের এগিয়ে এলো আমার দিকে। আমার হাত মুচড়ে বলল, এভাবে চলাফেরা করলে সব পুরুষের তোর শরীরে হাত চলে যাবে। উষান ভাইয়ার এমন জঘন্য বাক্যদয়ে কান ঝা ঝা করে উঠল আমার। উনি যে এতটা জঘন্য ভাষা ব্যবহার করবেন আমায় অপমান করতে কোনোদিন কল্পনাও করতে পারিনি আমি। কিন্তু আমায় ভুল প্রমাণ করে তিনি দুবার আমার সাথে এমন জঘন্য ভাষা ব্যবহার করেছেন। আমার চোখের কোণ থেকে কয়েক ফোঁটা জল পড়তেই আমায় ছেড়ে দিলেন উনি। আমি তখনও ওনার মুখের দিকে তাকিয়ে। সে কি চাইছে আমি আজও বুঝতে পারলাম না। উষান ভাই চেঁচিয়ে বলে উঠল, গেট আউট। আমি চোখ নামালাম। বাঁ হাতে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম।
ওনার তো গার্লফ্রেন্ড আছে, তবুও আমায় নিয়ে ওনার কি সমস্যা? সব সময় এমন কেন করেন উনি? উনি কি বোঝেন না আমি ছোট নেই এতে? আমি চোখের কোণ মুছলাম। পা এগিয়ে রুম ছেড়ে বেরুতেই সম্মুখে পড়ল নিভ্র ভাই। আমায় দেখে বলল, কাঁদছো কেন তুমি? আমার উষান ভাইয়ার প্রতি হওয়া রাগ তার প্রশ্নে আরো বাড়ল। প্রথমবারের মতো মস্তিষ্কের বিপরীত কাজ করলাম আমি। চেঁচিয়ে বলে উঠলাম, আমার চোখ, আমি কাঁদব? আপনার সমস্যা কি? নিভ্র ভাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আমি আঙুল উঁচিয়ে বললাম, খবরদার আমার ব্যাপারে বেশি ইন্টারেস্ট দেখাতে আসবেন না। নিজের লিমিটের মাঝে থাকুন। নিভ্র ভাই কিছু বলতে চাইল, আমি শুনলাম না। হনহন করে ছাদে চলে গেলাম। বিরক্ত লাগছে সবকিছু। ভোরবেলা হই হই রৈরি অবস্থা। বিয়ের আমেজ লেগেছে পুরো বাড়িতে। আমি হাই তুলে ঘুম থেকে উঠলাম। গতরাতে কিছু লোক উষান ভাইয়াদের বাসায় ছিল, বাকিরা সবাই উষা আপুদের বাসায়। আমার সাথে রাতে ঘুমিয়েছিল তমা আপু ও তোহা আপু। ঘুম থেকে উঠে কাউকেই দেখতে পেলাম না আমি। দেওয়াল ঘড়িতে নজর পড়তেই দেখলাম ৮টা বেজেছে। আমি খানিক অবাক হলাম। বিয়ে বাড়ি, অথচ এত সময় অবধি ঘুমিয়েছিলাম আমি। কেউ ডাকলও না। আমি বিছানা হাতড়ে ওটা তুলে গায়ে পেঁচালাম। খাট থেকে নিচে নামতেই পা জোড়া কেমন ভারী মনে হলো। আমি ভ্রু কুঁচকে নিজের পায়ের দিকে তাকালাম। পায়ের মাঝে দৃশ্যমান হলো নূপুর জোড়া। আমি অবাক হয়ে পায়ের দিকে তাকিয়ে রইলাম। এটা আবার কখন পায়ে আসলো? কেই বা পরালো? আমি নূপুর জোড়া খুলে ব্যাগে রাখলাম। কেউ জিজ্ঞাসা করলে দিয়ে দিব। হাত মুখ ধুয়ে বাইরে বের হলাম। তবে নিচে বেশি একটা লোকজন দেখতে পেলাম না, বিশেষ করে আমার সাঙ্গপাঙ্গদের। গুটি পায়ে রান্নাঘরে যেতেই সেখানে দেখা মিলল মহিলা সমাজের। সবাই এটা সেটা করে বেড়াচ্ছে। আমি আম্মুকে ডেকে মিনমিন করে বললাম, আম্মু, উষা আপুরা আসেনি? আম্মু পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে বলল, সবাই তো পার্লারে গিয়েছে উষাকে নিয়ে। হুট করেই আমার মন খারাপ হলো। সবাই এভাবে চলে যেতে পারল? আমি মন খারাপ করে ড্রয়িং রুমে টিভি ছেড়ে বসলাম। বিয়ে বাড়িতে টিভি দেখাটা হাস্যকর বিষয় হলেও এই মুহূর্তে আমার করণীয় কিছু নেই। চ্যানেল পাল্টাতে পাল্টাতে একটা রোমান্টিক মুভি দেখতে বসলাম। কিন্তু আমার রোমান্টিক মুভি দেখা যেন সহ্য হয় না কারো। গত দিনের মতো একই কাণ্ড ঘটালেন উষান ভাই। রিমোট নিয়ে টিভি অফ করে ফেলেছেন তিনি। সোফায় আয়েশ করে বসতে বসতে বলল, এই টিভি কি তোর বাপ কিনে দিয়েছ যে যা ইচ্ছে তাই দেখবি? উষান ভাইয়ার এহেন কথায় রাগ ধরল আমার। গতকাল ওরকম ঘটনা ঘটিয়েও কোনো ভাবলেশ নেই তার। আমি কিছু না বলে উঠে গেস্ট রুমে গেলাম। সিদ্ধান্ত নিলাম যতক্ষণ এই বাসায় থাকবো এর সামনে যাব না। কিন্তু আমার সিদ্ধান্ত বোধহয় সৃষ্টিকর্তার পছন্দ হয়নি। উষান ভাই আমার পিছু পিছুই রুমে হাজির হলো। খাটের ওপর আয়েশ করে বসে বলল, পার্লারে যাবি না তুই? উষান ভাইয়ার এহেন কথায় চমকে উঠলাম আমি। যেই ছেলে শাড়ি পরার কারণে কাল কটু কথা শোনালো সেই কিনা বলছে এসব। তার থেকেও বড় কথা, মেয়েদের এইসব সাজগোছে ব্যাপারে তো ওনার ইন্টারেস্ট বরাবরই কম। হঠাৎ কি হলো তার যে সে নিজেই পার্লার নিয়ে যেতে চাইছেন? আমি ভ্রু কুঁচকে তাকালাম। উনি ওভাবে বসেই বলল, শীঘ্রই তৈরি হয়ে নে, আমি দিয়ে আসব। আমি ওনার কথাকে পাত্তা না দিয়ে ব্যাগ থেকে ইয়ারফোন বের করতে লাগলাম। ততক্ষণে হাতে বেঁধে নূপুর জোড়া নিচে পড়ে গেল। উষান ভাই আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, নূপুর কই পেয়েছিস তুই? কোনো ছেলে এসে দিয়ে গেল নাকি? আমি জবাব দিলাম না। ইয়ারফোন হাতেই রুম ছেড়ে বের হয়ে এলাম। পা থামালাম রান্নাঘরে আম্মুদের পাশে। আম্মু আমায় দেখে বলল, পার্লারে যাবি? আমি অভিযোগ নিয়ে বললাম, যাব তো, কিন্তু সবাই তো আমায় ফেলে চলে গেছে। মনি কাজের ফাঁকে আমার মাথায় হাত বুলিয়ে বলল, উষানকে ডেকে বলি দিচ্ছি, তোকে দিয়ে আসবে। আমি তড়িঘড়ি করে বললাম, না না, দরকার নেই।
আমি বাসায় সেজে নিব। মনি বলল, সে কি কথা? সবাই যাচ্ছে, তুই কেন যাবি না? আমি জোরপূর্বক হেসে বললাম, এমনি। এখন আর যেতে ইচ্ছে করছে না। মনি কথা বাড়ালো না। নিজের কাজে মনোযোগ দিল। বিয়ে বাড়িতে হুলস্থুল কাণ্ড। একদণ্ড বিশ্রাম নেওয়ার উপায় নেই কারো। নম্রতা হতাশ নিঃশ্বাস ফেলে চারদিকে চাইল। সবাই পার্লার থেকে সেজে ফিরেছে বহু আগেই। পার্লার থেকে হাজারবার কল করেও ওখানে তাকে নিতে পারেনি কেউ। সকালের পর আর দেখা মিলেনি উষান ভাইয়ার। সম্ভবত বিয়ের কাজে ব্যস্ত। আমি এই মুহূর্তে মনির রুমে বসে আছি। উষা আপুকে অসম্ভব সুন্দরী দেখতে লাগছে। মেয়ে হয়েও ক্রাশ খেলাম। বসার ঘরে ইসলামিক ভাবে বিবাহ সারা হলো। এরপর রেজিস্ট্রি হলো। বিবাহ শেষ হতেই ছাদে হুলুস্থুল বাঁধল। বরপক্ষকে খাওয়ানোর তোড়জোড় লেগে গেছে। মনির রুমে হাজির হলো উষা আপুর শ্বশুর বাড়ির লোকেরা। অতিরিক্ত লোকের গিজগিজ থেকে আমি আর তমা আপু বেরিয়ে এসে গেস্ট রুমে বসলাম। বিয়েতে উষান ভাইয়ার বন্ধুরাও নিমন্ত্রিত ছিল। সকাল থেকে লক্ষ্য করলাম তোহা আপু বারবার উষান ভাইয়া পাশে পাশে থাকছে। ব্যাপারটা খুব একটা ভালো লাগলো না আমার। বারবার মনে হচ্ছে তোহা আপুর সেই কাঙ্ক্ষিত বয়ফ্রেন্ডটি উষান ভাই নয়তো। হতেও পারে। তোহা আপু দেখতে অসম্ভব সুন্দরী। তার ওপর তার লম্বা চুল দেখে যে কোনো ছেলেই ফিদা হয়ে যাবে। পরক্ষণেই মন খারাপ হলো আমার। কোনো এক কারণে হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে হলো। বুকের মাঝে সে কি চিনচিনে ব্যথা। আমায় থমথমে বসে থাকতে দেখে তমা আপু তড়িৎ গতিতে জিজ্ঞাসা করল, নুমু, শরীর খারাপ লাগছে? আমি না সূচক মাথা দোলালাম। হতাশ হয়ে বিছানায় শুতে গিয়েই মস্তিষ্কে ঢুকলো একটা কথা। আমি চকচকে চোখজোড়া দিয়ে তমা আপুর দিকে তাকিয়ে বললাম, তমা আপু, তুমি জানো উষান ভাই প্রেম করে? তমা আপু মাথা দোলায়। আমি চকিত নজরে বললাম, মেয়েটা কে জানো তুমি? তমা আপু বোকা বোকা নজরে আমার দিকে তাকালো। ভাবুক হয়ে বলল, এটা কোনো প্রশ্ন হলো নমু? আমি উত্তেজিত কণ্ঠে বললাম, কেন? এই প্রশ্নে কি এমন ভুল আছে? তমা আপু কিছু বলবার আগেই ডাক পড়ল তার। জবাব না দিয়েই সেদিকে ছুটল সে। আমি হতাশ হয়ে শুয়ে পড়লাম। হুট করে চোখে ঠেসে ভর করল ঘুম। বাবাজি, কখন যে দু পাতা এলিও দেহখানি টলে পড়ল টেরটি পেলাম না। ঘুম ভাঙল সেই কনে বিদায়ের ক্ষণে। মহিলাদের কান্নার শব্দে তড়িঘড়ি করে উঠে বসলাম আমি। আশেপাশে কি হচ্ছে বুঝলামই কিছু। খানিক বাদেই বিয়ের কথা মস্তিষ্কে আসতেই বিছানা ছেড়ে লাফিয়ে পড়লাম আমি। চৈতি ঠিকই বলে। আমি আসলেই একটা গাধা। সব সময় ভুলভাল কাজ করে ফেলি। বাইরে যেতেই দেখলাম উষা আপুকে গাড়িতে তুলে দেওয়া হচ্ছে। উষা আপুর মা বাবা কাঁদছে। মনি আর তমা আপুরাও কাঁদছে। আশেপাশে তাকাতে লক্ষ্য করলাম নিভ্র ভাইয়া বিয়েতে নেই। যদিও ওসব নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু গতকাল তার সাথে খারাপ আচরণ করাই নিজের ভিতরে গিল্টি ফিল হচ্ছে। তার কাছে ক্ষমা চাওয়া উচিত। উষা আপুর বিদায় শেষে সবাই ভিতরে যেতে লাগলো। আমিও ভিতরের দিকে পা বাড়াতেই একটা লাইনে পা থমকালো আমার। উষান ভাইকে উদ্দেশ্য করে কেউ বলছে, কি রে উষান, তোর কাজিন নামের গার্লফ্রেন্ডকে তো দেখালি না? মিহিরের থেকে শুনলাম তুই প্রেমে পড়েছিস। তাও কাজিনের প্রেমে। তা আমাদেরও একটু দেখা সেই রমণীকে, যাকে দেখে দ্য গ্রেট উষান শেহতাজ প্রেমে পড়ল। আমার পা জোড়া থমকালো। উষান ভাই কাজিনের প্রেমে পড়েছে? তার মানে কি আমার ভাবনা ঠিক? আমি চমকে ঘুরে তাকালাম। মুহূর্তেই নজরে পড়ল উষান ভাইয়ার মুখখানা। তার ঠোঁটে লেগে আছে নজর কাড়া হাসি। যেই হাসি দেখে আমার হৃদয়ে তোলপাড় হলো। উষান ভাই হাতের ফোনটা পকেটে গুজে বলল, দেখাবো তো? একেবারে বিয়ের দিন। আর ও আমার গার্লফ্রেন্ড না। উষান ভাইয়ার বন্ধুটি বলল, বাবা, বুঝি বুঝি। এত পজিটিভিটি। উষান ভাইয়ার মুখের হাসি চওড়া হলো।
মাথার চুলগুলো এলোমেলো করে বলল, তোদের বিশ্বাস নেই? শেষে আমার বউয়ের দিকে নজর দিয়ে ফেলবি? বাব্বা, কি প্রেম! মাত্রই বলল গার্লফ্রেন্ড নয়, এখনই বলছে বউ। এত গভীর প্রেমিক কবে হলি রে উষান? তাকে দেখলেই প্রেম পায় আমার। তার প্রেমে পড়েছিলাম বহু বছর আগেই। সে যখন ভয়ার্ত চোখজোড়া নাড়িয়ে ভারী পল্লব দিয়ে ঘন ঘন পলক ফেলে তখন আমার ঠিক এখানটায় ব্যথা হয়। এই বলে উষান ভাই নিজের বুকের বা পাশ দেখিয়ে দিল। সে যখন হাসে তখন ইচ্ছে হয় দুনিয়াটা থমকে দিয়ে কেবল তারা হাসিটুকু নজর ভরে দেখি। আর তার বৃষ্টি ভেজা মুখশ্রীতে লেপ্টে যাওয়া কালো চুল, কম্পিত ওষ্ঠধর শাড়িতে জড়িয়ে কান্নারত মুখশ্রী, কলেজ ড্রেসের সাথে চিকন চিকন বেনি, সেসব দেখে আমার বুকে ব্যামো হয়েছে। জটিল ব্যামো। তার থেকেও বড় ব্যামো হয়েছে সেদিন তার ঘুমু ঘুমু চোখে ফোলা ফোলা মুখশ্রী দেখে। এই ব্যামো সারছেই না। উষান ভাইয়ার কথা শেষ হবার মাথায় সবাই হা করে তাকিয়ে রইল তার দিকে। চোখ ভরা বিস্ময়, ডুবুডুবু দশা। হঠাৎই সবার মাঝে হই হই রব পড়ে গেল। উষান ভাই চোখ গরম করে সবার দিকে তাকালো, কিন্তু তাতে খুব একটা সুবিধে হলো না। তারা হট্টগোলে বলে চলল, উষান প্রেমে পড়ে কবি সাহিত্যিক হয়েছে। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া ছেলেটা কেন সাহিত্যিক ভাষা ব্যবহার করে তা খুঁজে পেতাম না এতদিন। এই হলো আসল ঘটনা। সবার আনন্দ লাগলেও কেন জানিনা আমার কথাগুলো ভালো লাগলো না। উষান ভাইয়ার বাক্যদয়ে ধনুকের তীরের মতো গেঁথে পড়ল আমার বুকে। এই ছোট্ট কোমল নম্রতার হৃদয়খানি যে পুড়ে ছাই হলো মুহূর্তেই, তা হয়তো উষান ভাই জানবেই না। উষান ভাই সত্যি প্রেমে পড়েছেন। যেই সেই প্রেম নয়, জটিল প্রেম। কিন্তু সেই কাজিনটাকে? তোহা আপু? নাকি তমা আপু? নাকি আমি? আমি ভাবনার মাঝেই ব্রেক কষলাম। ছি ছি, কি ভাবছি আমি? আমি কেন হব? পরক্ষণেই তপ্ত নিঃশ্বাস ফেললাম। আমি নামক মেয়েটাও যে কারো প্রেমে পড়ব তা কখনোই কল্পনা করিনি। কিন্তু কল্পনা না করা আমিটা সত্যিই প্রেমে পড়েছি। তবে আজ নয়, সেই নবম শ্রেণীতে বসে। তাও উষান ভাইয়ার প্রেমে। তার হাতের সেই স্টিলের স্কেলের বাড়ি খেয়েই আমি তার প্রেমে পড়েছিলাম। শুনতে হাস্যকর হলেও সত্য এটাই যে তার সেই স্কেলের বাড়ি খাওয়ার পর আমার চিন্তা, ভাবনা, পড়াশোনা সবকিছুতে বিরাজ করেছে উষান ভাই। যেদিন প্রথম চৈতির থেকে শুনলাম উষান ভাইয়ার গার্লফ্রেন্ড আছে, সেদিন যে কি পরিমাণ ধাক্কা লেগেছিল বলার বাইরে। বুকের মাঝে তীব্র ব্যথা। ছোট্ট হৃদয়খানা ভেঙে চুরমার হয়েছে। দুনিয়াটা অসহ্য লেগেছে। সেদিনের পর রোজ রাতে আমার ভীষণ কান্না পায়। আম্মুকে বলে যেদিন উষান ভাই ফোন আটকালো সেদিন আরো কষ্ট হলো। কেননা রোজ রাতে উষান ভাইয়ার ছবি না দেখলে ঘুম হয় না আমার। সেসব পুরনো স্মৃতিগুলো ভেবেই মন খারাপ হলো আমার। আমি যখন ভাবনায় মশগুল তখন উষান ভাইয়াদের ওখান থেকে শোনা গেল, মিহির বেইব ওই যে কাজিন হাজির। আমি চোখ তুলে উষান ভাইয়াদের দিকে তাকালাম। পরপর নজর সরিয়ে তার পাশে থাকা রমণীটির দিকে। তোহা আপু প্রাণোচ্ছল হাসি দেখে শরীর থমকালো আমার। তবে কি সেই ভাগ্যবতী নারীটি তোহা আপু? বুকের মাঝে গভীর জ্বলন অনুভূত হলো। গলনালী শুকিয়ে কাঠ হলো। হাত পায়ের শক্তি হারালো। অবশ ঝিন ধরায় আটকে গেল পাখানি। চোখের বাঁধ ভেঙে বোধহয় নদী গড়ালো। কই এতদিন তো এত কষ্ট হয়নি উষান ভাই কাউকে ভালোবাসে শুনে। তবে আজ কেন এত অসহ্য কেন মনে হচ্ছে ধরণী? আমি ভেবে পেলাম না। পাশ থেকে কেউ ডাকতেই দ্রুত পা চালালাম আমি। ছাদে আড্ডা আসর বসেছে। সবাই মিলে জমজমাটে অবস্থা। তমা আপু, নবীন ভাইয়া, মিহির ভাইয়া, আবরিশ ভাইয়া, মৌনিতা আপু ও ফারিস ভাইয়া পাটির ওপর বসে আছে। নানা বিষয় নিয়ে কিছুক্ষণ পর পর হেসে উঠছে তারা। আমি নিজের রুমের এক কোণে পড়েছিলাম। কিন্তু মনির আদেশে ছাদে এসেছি লেবু তুলতে। মনের রোগ কাউকে বোঝাতে নেই। হয়তো কেউ বোঝেও না।
তাই তো আমার এই করুণ পরিস্থিতিতেও কেমন করে সব স্বাভাবিক মনে হচ্ছে মনির। আমি নিঃশ্বাস ফেলে লেবু তুলতে এগিয়ে চললাম। হঠাৎ চোখ থমকালো। উষান ভাইয়া আর তোহা আপু এক কোনো ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছেন, একদমই মুখোমুখি। আমার পা চলল না। বুকের মাঝে ফের উথাল পাথাল ঝড় হলো। তবুও মনের ঝড় ধামাচাপা দিয়ে বড় বড় পা ফেলে এগিয়ে চললাম আমি। হাত বাড়িয়ে লেবু তোলার চেষ্টা করলাম। লেবু হাতের তলায় আসতেই ছড়িয়ে পড়ল মিষ্টি গন্ধ। সেসবে মনোযোগ নেই আমার। পাশ থেকেই তোহা আপু আর উষান ভাইয়াদের কথা শোনা যাচ্ছে। কান খাড়া করে তাদের দিকে মনোযোগ দিলাম আমি। তোহা আপু উত্তেজিত কণ্ঠে বলছে, উষান তমা তো নূপুরের বিষয়টা জেনে গিয়েছে, এখন কি করবে? তমা যদি মনি বা কাকিয়াকে বলে দেয়? তুমি চিন্তা করো না, আই উইল ম্যানেজ। উষান ভাইয়ার কথায় তোহা আপু ভরসা পেল। ফের উৎসুক কণ্ঠে বলল, কিন্তু নমু, ও যদি আমায় কিছু জিজ্ঞাসা করে নূপুরের বিষয়ে? ওটা একটা গর্দভ। তুরিমি বলবে ওটা তুমি দিয়েছ। কিন্তু ও যদি... বাকি শব্দ বলার আগেই আমার দিকে নজর পড়ল দুজনের। তোহা আপু চোখ বড় বড় আমার দিকে তাকালো। উষান ভাই দু হাত বুকে গুজে দাঁড়িয়ে। আমি ফতাফত লেবু তুললাম। হুট করেই হাতের তালুতে একটা কাটা ফুটল। কিন্তু অন্তরের যন্ত্রণার কাছে বাহ্যিক যন্ত্রণা কিছুই মনে হলো না। আমি পা চালিয়ে নিচে হাঁটা দিলাম। আমি গর্দভ, আসলেই গর্দভ। নয়তো তোহা আপু আর উষান ভাইয়া যে দুজন দুজনকে ভালোবাসে তা কখনো কেন বুঝতে পারিনি। বরঞ্চ সবসময় বুঝতাম উষান ভাইয়েরও বোধহয় আমার জন্য কোনো ফিলিংস কাজ করে। নয়তো এত কাছাকাছি কেন থাকে, এত খেয়াল কেন রাখে? কিন্তু আমি কখনো ভাবিনি সে আসলে ভাই হিসেবেই দায়িত্ব পালন করে। তোহা আপু আমার দিকে এগিয়ে আসতেই আমি হনহন করে ছাদ থেকে প্রস্থান করলাম। সিঁড়ি ছেড়ে কয়েক পা এগুতেই উষান ভাইয়ের গলা টের পেলাম, নমু। আমি দাঁড়ালাম না, দ্রুত করে পা চালালাম। কিন্তু সেই পা চলার আগেই খপ করে হাতখানা ধরল উষান ভাই। নমু, তুই ভুল বুঝছিস। আমি তোকে জানাতে... কেন জানি না আজ উষান ভাইয়ার প্রতি আমার অগাধ রাগ জমেছে। তার কোনো কথাই আমার সহ্য হচ্ছে না। আমি হাত ঝাড়া দিয়ে বললাম, দেখুন উষান ভাই, আমি আপনার ছোট বোন হতে পারি, কিন্তু বয়সটা কিন্তু ছোটতে থেমে নেই, তাই না? নমু, তুই আমার ছোট বোন। আমি উষান ভাইয়াকে থামিয়ে ফের বললাম, এভাবে যখন তখন আমার শরীরে হাত দিবেন না। এসব লোকজন দেখলে বাজে মন্তব্য করবে। তাছাড়া আপনার গার্লফ্রেন্ড হয়তো এসবে কিছু মনে করে না, কিন্তু আমি মনে করি। নমু, দেখুন, আমি হয়তো কখনো কিছু বলি না, কিন্তু তার মানে এই নয় যে আপনার এভাবে কাছে আসাতে আমি কিছু মনে করি না। আপনি এভাবে ছুঁয়ে দিলে আমার নিজের শরীরের প্রতি নিজের ঘৃণা লাগে। আমি আর একটা কথা না বাড়িয়ে হাঁটা দিলাম। উষান ভাই হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার হয়তো মানতে কষ্ট হচ্ছে যে আমি তাকে কথা শুনেছি। সিঁড়ির কাছ থেকে মনির ব্যস্ত কণ্ঠ টের পেতেই আরো দ্রুত চললাম আমি। ড্রয়িং রুমে পৌঁছাতেই মনির হাতে লেবু তুলে দিলাম। পরক্ষণেই পা বাড়ালাম নিজের রুমে। শরীরে শক্তি নেই এক ফোঁটাও। দুপুরে যে খাইনি হয়তো সেটা লক্ষ্য করেনি কেউই। আর এখনো খাওয়ার ইচ্ছে নেই। পা দুলিয়ে গেস্ট রুমে প্রবেশ করলাম আমি, সেই সাথে তোহা আপুও। আমি উপেক্ষা করে যেতে নিলেই তোহা আপু হাত আঁকড়ে বলল, নমু, কি হয়েছে তোদের? উষান ভাইয়াকে কি বলেছিস তুই? ছাদে পুরো তাণ্ডব চালিয়েছে। একটার পর একটা ডেকোরেশনের জিনিস ভেঙে চলেছে। হুট করেই আমার কলিজাটা ধক করে উঠল। মানুষটা রেগে গেলে হিতাহিতজ্ঞান শূন্য হয়ে পড়ে। আমি কি বড্ড বেশি বলে ফেললাম? না, এতটুকু বলার অধিকার নিশ্চয়ই আমার আছে। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, এসব আমায় কেন বলছো?
তোমার বয়ফ্রেন্ড রাগ করেছে, তুমি রাগ ভাঙাও। আর আমার কারণে কেন উনি ভাঙচুর করবেন? আমি ওনার কি হই? তোহা আপু অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো। হয়তো নম্র ভদ্র নম্রতার এই রূঢ় ভাষা মানতে কষ্ট হচ্ছে, কিন্তু আমিও যে নিরুপায়। হৃদয়ের যন্ত্রণা যে সইবার নয়। আমি পা বাড়িয়ে ব্যাগ হাতে নিয়ে নূপুর জোড়া বের করে তোহা আপুর হাতে দিলাম। কান্না আটকে বললাম, তোমার বয়ফ্রেন্ডের দেওয়া জিনিস আমায় কেন দিয়েছ? এগুলো তোমার কাছেই রাখো। তোহা আপু কিছু বলতে চাইল, আমি শুনলাম না। ব্যাগ হাতেই ড্রয়িং রুমে হাজির হলাম। নিরলস গলায় শুধালাম, আম্মু আমি বাসায় যাব। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, বাসায় যাবি মানে? কত রাত হয়েছে খেয়াল করেছিস? 11টা বাজে। আমি আম্মুর কথার পিঠে জবাব দিলাম, তো কি হয়েছে? এখন কি তোমাদের মতো ভূতপেত শাকচুন্নিতে বিশ্বাস করতে হবে? আম্মু ঝাড়ি দিয়ে বলল, মারবো এক চর। দিন দিন চরম বেয়াদব হয়েছিস। ফাজলামো বাদ দিয়ে খাবার খেতে বসো। মনি এগিয়ে এসে বলল, এত রাতে বাসায় কেন যাবি? তাদের এসব অতিরিক্ত খেয়াল রাখা যত্ন নেওয়া কেন জানি সহ্য হলো না আমার। আমি গগন বিদারী চিৎকার দিয়ে বললাম, বলছি তো বাসায় যাব আমি। তোমাদের কেন সমস্যা হচ্ছে? সবসময় নিজেদের ইচ্ছে কেন চাপিয়ে দাও আমার ওপর? আমি কি রোবট? আমার কি কোনো অনুভূতি নেই? আমার কথায় পুরো বাড়ি নীরব হয়ে গেল। আম্মু অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর ওপর আমরা আমাদের ইচ্ছে চাপিয়ে দেই? মনি আম্মুকে ধরে বলল, আহ নুরি, থাক না। আব্বু উঠে আমার মাথায় হাত দিয়ে বলল, কি হয়েছে? আমি মাথা নিচু করে বললাম, বাসায় যাব। আব্বু বলল, চল। আমি নিয়ে যাচ্ছি। আম্মু মনি কিছু বলতে চাইল, আব্বু হাত তুলে থামিয়ে দিল। 18। পশ্চিম আকাশের কোলে সূর্য হেলে পড়েছে। ছাদের কোণ ঘেঁষে লম্বা ছাতিম গাছটিতে ফুল ধরেছে। ফুলের মাঝে পাতা খুঁজে পাওয়া দুর্বোধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে খানিকটা। চারদিকে ফুলের ঘ্রাণে মৌ মৌ করছে। কি সুন্দর পরিবেশ! কিন্তু নম্রতার সেই পরিবেশ সুন্দর লাগলো না, লাগলো বিষময়। নম্রতা তার সব অভিমান উগলে দিয়ে উষানকে দোষারোপ করল। কেন সে নম্রতাকে চাইল না? নম্রতা দীর্ঘশ্বাস ফেলে আকাশের পানে চাইল। রক্তিম আকাশের কোণ ঠেসে এই কথালা চাঁদ উঠেছে। বিকেল ও রাতের মধ্যাহ্ন ভাগ চলছে। অথচ তাও চাঁদটা কি নির্লিপ্ততা ভাবে আকাশে জেকে বসেছে, ঠিক যেন আকাশের ওপর তার অধিকারবোধ প্রকাশ পায়। অথচ বাস্তবিক সত্য জানে, এই অধিকার বোধের পিছনে লুকিয়ে আছে আকাশ ও চাঁদের ক্রোশ ক্রোশ বর্গমাইল দূরত্ব। ঠিক যেমন তার আর উষানের সম্পর্ক। বাইরে থেকে দেখতে তাদের সম্পর্কটা কাছাকাছি হলেও তাদের মাঝে রয়েছে মাইলের পর মাইল দূরত্ব। নম্রতা বড় বড় শ্বাস ফেলে। বিগত এক সপ্তাহে তার একমাত্র সঙ্গী হল বাসার ছাদ। সে রুম আর ছাদ ব্যতীত কোথাও একদণ্ড নিঃশ্বাস ফেলেনি। চৈতি আর তোহা নিত্যদিন কথা বলার চেষ্টায় ছিল। চৈতি আজও নিজের বাসার ছাদে পায়চারি করতেছে। গত এক সপ্তাহ যাবৎ নম্রতার বাসায় পা মারানো তার জন্য নিষিদ্ধ হয়েছে। সেই নিষিদ্ধ প্রজ্ঞাপন জারি করছে অবশ্য স্বয়ং নম্রতাই। তার মাঝে হাঁসফাঁস করছে। কি করে নম্রতার সাথে কথা বলবে সে? নম্রতা আকাশ পানে মুখ তুলে চেয়ে রইল, যেন সব অভিমান অভিযোগ আকাশের কাছে বিনিময় করা যায়। তার অত্যাধিক বেশি মন খারাপ হলে সে এভাবে আকাশ পানে চেয়ে মন খারাপের কারণগুলো ভাবে, যেন আকাশের কাছে অভিমান উগলে দেয়। তোহার সাথে উষান এই সত্যটা মেনে নিতেই এতদিন নিজেকে ঘরবদ্ধ করা তার। কিন্তু ভালোবাসার মানুষের সাথে কাউকে মানা যায় বুঝি? যায় না। তবে সে তো বেহায়া রমণী নয় যে কিনা জেনে বুঝে অন্যের ভালোবাসায় ভাগ বসাবে। প্রয়োজনে নীরবে ভালোবাসবে, তবুও তার দিকে পা বাড়াবে না। এত জঘন্য সে হতে পারবে না। নমুমা, নিচে কে এসেছে দেখে যা।
মায়ের মিহি গলায় ডাকায় একবার সেদিকে নজর দিল নম্রতা। হতাশ নিঃশ্বাস ফেলে জিজ্ঞাসা করল, কে এসেছে আম্মু? নূরজাহান হাসি হাসি মুখ করে ছাদে এলো। হাত ভর্তি আচারের বয়াম নিয়ে বলল, তোর মনি এসেছে, তোর পছন্দের আমের আচার নিয়ে এসেছে। নম্রতা ধপ করে চোখ বুঝল। যে মানুষটাকে এড়াতে সে জীবনের 7টি দিন নষ্ট করল, সেই মানুষটাকে নিয়েই কথা বলতে হবে। নম্রতা বিমর্ষ চোখ জোড়া খুলল, গলাটা নিমিত্তে ভেজানোর প্রয়াস করল। ওষ্ঠদয় ফাঁকা করে বলল, আম্মু আমার এখন আর আচার খেতে ভালো লাগে না। সে কি কথা? তোর মনি এসেছে, শীঘ্রই নিচে আয়। মায়ের কথায় নম্রতা হাঁসফাঁস করল। পুরনো ঘা দগ্ধ হল। মাকে কি করে বুঝাবে সেই ব্যথা? কি করে দেখাবে সেই জীর্ণ শীর্ণ হৃদয়? নম্রতার জবাব না পেয়ে নিচে ছুটল নূরজাহান। সোফায় বসে থাকা নিজের বোনের শুকনো মুখখানা দেখে বলল, তোমার কি হয়েছে আপা? খুব কাজের প্রেসার যাচ্ছে। উর্মিলা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আর বলিস না নুরি, উষানের আজ 7 দিন যাবৎ জ্বর, কোনোভাবেই কমছে না। আর কমবে কি? ঔষধ খাচ্ছে না, ইচ্ছে করে রোজ ওয়াশরুমে ঢুকে গোসল করছে, তাও অনেক সময় নিয়ে, ঘন্টার পর ঘন্টা ওয়াশরুমে কাটিয়ে দেয়। আমি বা তোর ভাইয়া কারো কথা একটু ঘুরে তাকিয়েও শুনছে না। এভাবে ওকে দেখে আমি নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি রে। নম্রতা সদ্য সিঁড়ি বেয়ে নিচে নামতে ছিল। নিজের খালার এহেন কথায় বুক কাঁপে তার। উষান ভাই অসুস্থ। হঠাৎই তার সব অভিমান খারাপ লাগা উড়ে গেল। দ্রুত পা চালিয়ে উর্মিলার পাশে বসল। এক হাতে অন্য হাতের নখ খুঁটল। তার মন তো উষানের ভাবনায় উদ্বিগ্ন। উষানের কেন এমন হয়েছে? এখন কেমন আছে? এমন হাজার প্রশ্ন জেগেছে কোমল হৃদয়ে। কিন্তু জিজ্ঞাসা করতে গিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়ল। নূরজাহান হম্বিতম্বি হয়ে বোনের পাশে বসল। বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করল, সে কি কথা আপা? উষান তো এমন ছেলে নয় যে ইচ্ছে করে জ্বর বাঁধাবে। উর্মিলার গলা ধরে এলো। চিন্তিত কণ্ঠে বলল, জানি না রে নুরি, ইদানিং ছেলেটার পাগলামি বেড়ে চলেছে। কিছু বললে শুনছে না। আমি সকাল বেলা জল পট্টি দিতে গিয়ে যখন মাথা কোলের কাছে রাখলাম, ওমা ছেলের সে কি কান্না! সে কেবল বীর বীর করে কি সব বলে চলেছে। নূরজাহান হতাশ কণ্ঠে বলল, সেদিন রাতেও তো ভারচুর করল। উষান হয়তো কোনো মানসিক আঘাত পেয়েছে আপা। জানি না না রে, আমারও কেমন ঠেকেছে ওকে। কোনো মেয়ের সাথে প্রেম টেম করছে নাকি বুঝতেছি না। নয়তো এমন কেন করছে? নূরজাহান সহসা কণ্ঠে শুধালো, না না আপা, আমাদের উষান এমন ছেলে হতেই পারে না। এই এলাকা কেন, আশেপাশে 10 পাড়া ঘুরেও আমাদের উষানের মতো একখানা ছেলে পাবে না কেউ। সেখানে ও এরকম কিছু করবে এ আমার বিশ্বাস হয় না। উর্মিলা আঁচলে মুখ গুজে বলল, নুরি রে, আমার বড্ড ভয় করছে। কত শখের ছেলে আমার। ওর আদর কম হবে ভেবে আমি দ্বিতীয়বার সন্তানও নেইনি। নূরজাহান বোনকে সান্ত্বনা দিল বিভিন্ন কথা দিয়ে। কিন্তু সে কি বা বুঝবে? সন্তান অসুস্থ হলে কোন বাবা মায়েরই বা মন ভালো থাকে? নূরজান গলা পরিষ্কার করল, বলল, আপা আমি বলি কি, এবার একটা ভালো পাত্রী দেখে ছেলেটাকে বিয়ে করিয়ে দেও। কদিন পরই তো ব্যবসা ধরবে ছেলে। বিয়ে করিয়ে বউ আনলে ছেলেটা আর এমন থাকবে না। উর্মিলা বিমর্ষ গলায় বলল, তুই ও যে কি বলিস না। ছেলেটা সবে মাস্টার্স দিবে, এর মাঝে এতটুকু ছেলেকে আমি বিয়ে দিব? আর ও কি এখন বিয়েতে রাজি হবে বলে তোর মনে হয়? নম্রতা এতক্ষণ যাবৎ সবার কথা শুনলেও এইবার সে ঠোঁট খুলে বলল, মনি, উষান ভাইয়ার কি অবস্থা এখন? ভালো নয় রে। তোকেই নিতে এলাম। তোর আঙ্কেল সারাদিন বাইরে থাকে। উষার বিয়েতে ছুটিতে ছিল। এখন সব দিক একা কি করে সামলাই বলতো? আমার সাথে 2 দিন থাকবি মা। মনির কথায় চোখ ভরে জল এলো আমার। হৃদয় যাওয়ার জন্য ব্যাকুল হলো।
কিন্তু কোথাও এক বাধা। আমি চোখ তুলে আশেপাশে চাইলাম। তহা আপু তার ব্যালকনি থেকে হাসতে হাসতে বের হচ্ছে দেখে অবাক হলাম। উষান ভাইয়ার এমন অসুস্থতায় আপু কি করে স্বাভাবিক? আমার ধ্যান ভাঙল আম্মুর জবাবে। যাবে না কেন? ওর কাজটাই বাকি। ক্লাসে গেলে ওখান থেকে চলে যাবে। এই বিপদে আমিই যেতেম, কিন্তু ঘরে অত বড় মেয়েটাকে ফেলে কি করে যাই? ওর দায়িত্ব তো আমার হাতে দিয়ে গিয়েছে ভাই ভাবি। উর্মিলা তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, নমু মা তৈরি হয়ে আয়। আমি তৈরি হলাম না। বাসায় পরা পোশাকেই চললাম। ড্রয়িং রুমে এসে মনি রান্নাঘরে ছুটল। আমি শুষ্ক দেহখানি নিয়ে উষান ভাইয়ার রুমে ছুটলাম। উষান ভাইয়ার রুমের দরজা ভিড়ানো। শেষবার যখন রুমে ঢুকেছিলাম তখনকার মুহূর্তটা মনে পড়ল নিমিষেই। আমি সব চিন্তা ঝেড়ে দরজা ঠেলে রুমে ঢুকলাম। উষান ভাই বেঘরে ঘুমাচ্ছে। আমি গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে উষান ভাইয়ার পিঠের পাশে বসলাম। হাত এগিয়ে কপাল ছোঁয়া আগেই ঘটল আকস্মিক ঘটনা। উষান ভাই মোড় ফিরে আমার কোলের ওপর শুয়েছেন। তার নাকের ঘষা লাগছে আমার পেটে। সেই সাথে তার শরীরের উষ্ণ তাপ ছড়িয়ে পড়ল আমার শরীরে। আমি বরফের মতো জমে গেলাম। শরীর খানা থরথর করে কেঁপে উঠল। উষান ভাই ওভাবেই রইল কিছুক্ষণ। ততক্ষণ আমার ঠোঁটে শব্দ ফুটেনি একটাও। আমি দরজার দিকে তাকালাম। মনি আসছে না দেখে আশ্বস্ত হলাম। কাপা হাতখানা তার কপালে হাত রাখলাম। জ্বরে শরীর পুড়ছে তার। হঠাৎই উষান ভাই বিড়বিড় করে বলে উঠল, কবে বড় হবি তুই? কবে বুঝবি আমায়? এভাবে আর কত পুড়তে হবে আমায়? আমি জমে যাওয়া শরীরেই তাকে সরানোর চেষ্টা করলাম। উষান ভাই নেতিয়ে যাওয়া কণ্ঠে জড়িয়ে জড়িয়ে বলে উঠল, আম্মু, একটু ঘুমোই না তোমার কোলে? ভীষণ আরাম লাগছে, যেন সব ক্লান্তি চলে যাচ্ছে। আমি ছটফট করলাম, কিন্তু নড়বার শক্তি পেলাম না। উষান ভাই ফের বলল, আম্মু একটু চুলে হাত বুলিয়ে দাও না। আমি উষান ভাইয়ার মুখশ্রীর দিকে তাকালাম। ফর্সা রংটা তামাটে বর্ণ ধারণ করেছে ইতিমধ্যে। দু চোখের তলায় কেমন কালসিটে বলিরেখা পড়েছে। চোখ মুখ শুকিয়ে গিয়েছে। শরীরের সব ভর যেন বিছানায়। তার এই রূপ দেখে আমার বুকের মাঝে মোচড় দিয়ে উঠল। চোখ ভরে জল এলো। আমি কাপা হাতটা তার চুলে রাখলাম। আমার চোখের জল গড়িয়ে দু ফোঁটা জল উষান ভাইয়ার মুখশ্রীতে পড়তেই ধপ করে চোখে খুললেন উনি। এভাবে এতটা কাছাকাছি দেখে ছিটকে সরলেন মুহূর্তেই। সরবার সময় হাতের কনুইয়ে আঘাতও পেলেন, কিন্তু শব্দ করলেন না। আমার দিকে তাকিয়ে বিস্ময় ভরা কণ্ঠে বলল, নমু তুই? উষান ভাইয়ার কণ্ঠে দ্রুত অন্যদিকে ঘুরে চোখ মুছলাম আমি। জোরপূর্বক হেসে বললাম, আপনার শরীর এখন কেমন? উষান ভাই জবাব দিল না। আমি মাথা নুইয়ে ফেললাম। উঠে দাঁড়িয়ে যেতে নিলেই উষান ভাইয়ের ভরাট কণ্ঠস্বর, আমি তোকে ছোঁয়া আগে তো তুইই ছুঁয়েছিস আমায়। উষান ভাইয়ার কণ্ঠস্বরে শুকনো ঢোক গিললাম আমি। আঙুলে ওড়না পেঁচাতে পেঁচাতে বললাম, জ্বর দেখতে ছিলাম, তোকে দেখতে বলেছিলাম। উষান ভাইয়ের এহেন কথায় বুক ফেটে কান্না এলো আমার। এখন একটু জ্বর দেখতেও পারবো না। উনি আমায় এতটাই পর করে দিয়েছে। উষান ভাইয়ার ফের ভরাট কণ্ঠ, এখানটা এসে বসো, এই বলে নিজের পাশটা চোখ ইশারা করে দেখালো। আমি গুটি পায়ে পাশে গিয়ে বসলাম। উষান ভাই আমার দিকে কিছুক্ষণ এক নজরে তাকিয়ে রইল। পরক্ষেই বলল, এই যে আমায় জ্বালাচ্ছিস না, এর শোধ আমি ঠিক তুলব। তখন তুইও বুঝবি উষান শেহতাজ কি জিনিস। আমি এদিকে ওদিকে তাকিয়ে বললাম, মমনি ডাকছে। উষান ভাই মৃদু সুরে মনিকে ডাকলো, আম্মু আম্মু। 1 মিনিটের মাথায় উষানের রুমে ছুটে এলেন উর্মিলা। ভয়ার্ত কণ্ঠে বলল, শরীর খারাপ লাগছে নাকি বাবা? উষান ভাইয়ার নির্লিপ্ততা জবাব না। নমুকে কোন দরকার আছে তোমার? উর্মিলা ছেলের দিকে তাকিয়ে বলল, না। কেন? এমনি।
আমায় একটু কফি করে দিবে আম্মু? আচ্ছা, বস। উর্মিলা চলে যেতেই নম্রতা বলল, আমি করে আনি কফি। উষানের চোখের দৃষ্টি শীতল। জ্বরের মাঝে নম্রতার হাতের স্পর্শ ছিল জাদুকরী অ্যান্টিবায়োটিক, যার একটুখানি স্পর্শে শরীরের সব ক্লান্তি যেন কেটে গিয়েছে যেন। নম্রতা উঠতে নিলেই উষান তার হাতখানা চেপে ধরল। নম্রতা থামল, চোখ তুলে উষানের দিকে চাইল। তার চোখে গভীর চাহনি। নম্রতা প্রশ্ন করার আগেই হাতখানা ছেড়ে দিল উষান। নম্রতা দ্বিধা দ্বন্দ্বে পড়ল। অতঃপর সিদ্ধান্তবিহীনই উষানের পাশে বসল। নম্রতার বসার মাথায় নিজের ঠোঁট কামড়ে হাসল উষান। নম্রতা প্রশ্ন সূচক দৃষ্টিতে চাইল। উষান চোখের ইশারায় পানির গ্লাস দেখাল। নম্রতা তড়িৎ গতিতে গ্লাস তুলল। পরক্ষণেই এগিয়ে দিল উষানের দিকে। উষান গ্লাস ধরল না, ওভাবেই পানি খেল। নম্রতা লজ্জায় পড়ল, কিন্তু মুখ ফেটে কিছু বলল না। গ্লাস সরিয়ে টেবিলে রাখল। উষান থমথমে গলায় প্রশ্ন করল, রাগ করেছিস? উষানের কথার মানে নম্রতা বুঝল না। ফ্যালফ্যাল করে চেয়ে রইল তার দিকে। উষান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমি তোকে জানাতে চেয়েছিলাম কিন্তু। নম্রতা মাঝপথে থামালো উষানকে। এরপর নিজেই বলল, রাগ কেন করব উষান ভাই? সেদিন ছাদে তোহা। নম্রতার স্বাভাবিক জবাব, আপনি তোহা আপুকে ভালোবাসেন, এতে আমি রাগ করব কেন উষান ভাই? মানুষ মানুষকে ভালোবাসবে, এটাই তো জগতে চলে এসেছে, এতে রাগ করার কি আছে? উষান ভ্রু কুঁচকে তাকাল। নম্রতার কথা বোধগম্য হতে কয়েক সেকেন্ড সময় নিল তার মস্তিষ্ক। পরক্ষণেই বুঝে হতভম্ব হয়ে নম্রতার দিকে তাকাল। সেদিন রাতে তাকে বলা কথা, এই 7 দিন তার সামনে না আসা, এগুলো কি এসবের জন্য? কিন্তু সে তো ভেবেছিল তোহার সাথে বলা নম্রতাকে সে ভালোবাসে, সেই কথা শুনে ওই কথাগুলো তাকে বলেছিল নম্রতা। তবে কি নম্রতা সেই বিষয়ে কিছু শোনেনি? উষান ঠোঁট কামড়ে নম্রতার দিকে তাকাল। নম্রতার অভিমানী দৃষ্টি দেখতেই ফিক করে হেসে ফেলল আড়ালেই। নিজের মাথাটা এগিয়ে নম্রতার মুখোমুখি এনে বলল, নমু তুই আস্ত একটা বোকা। তোর শরীরে বোকামির অবশিষ্ট বিন্দু পরিমাণ জায়গা খালি নেই। নম্রতা উষানের কথার মানে না বুঝে বলল, মানে হলো তোহা আমার নয়, মিহিরের গার্লফ্রেন্ড। নম্রতার চোখগুলো মুহূর্তেই অসহায় হয়ে পড়ল। তোহা আপু মিহির ভাইয়ার গার্লফ্রেন্ড? নম্রতা শুকনো ঢোক গিলে বলল, তবে যে আপনি সেদিন বললেন আপনি আপনার কাজিনকে ভালোবাসেন। উষান বেশম খেল। খুব খুব করে কেশে বলল, কবে? বিয়ের দিন। তুই আড়ি পেতে আমাদের কথা শুনছিলি? না। তবে? না মানে? তোহাই কি কেবল আমার কাজিন? তাছাড়া আমি নাম বলেছিলাম। নম্রতা চোখ তুলে উষানের চোখের দিকে চাইল। মিহি কণ্ঠে বলল, না। কিন্তু ওই ছেলেটা যে বলল মিহির বেইব কাজিন হাজির, সেটা মিহিরকে বলেছে, আমায় না। তবে সেটাকে উষান ভাই। উষান সোজা হয়ে বসল। দেওয়ালে পিঠ ঠেকিয়ে বলল, তোকে কেন বলবো? নম্রতা অসহায় কণ্ঠে বলল, বলুন না। উষানের উদাসীন জবাব, শ্বশুরের মেয়ে। বাই দা ওয়ে, তুই আমাদের বাসায় কি করছিস? নম্রতার ইচ্ছে হলো নিজের মাথায় নিজেই বাড়ি মারে। পরক্ষণেই উষানের দিকে তাকিয়ে বলল, সরি। সরি কিসের জন্য? উষানের কাঠোকাঠ জবাবে বিব্রত হয় নম্রতা। আমতা আমতা করে বলে, সেদিন সিঁড়িতে খারাপ আচরণ করার জন্য। কেন? সেদিন ওই কথাগুলো কি তুই তোহার জন্য বলেছিলি? নম্রতা ভ্যাবাচ্যাকা খেল। ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে। উষান যদি জেরা করে তবে। মনে মনে প্রার্থনা করল যেন এমন কিছু না হয়। সৃষ্টিকর্তা বোধহয় তার কথা শুনল। নম্রতার জবাবের আগেই রুমে প্রবেশ করল উষানের মা। 19। সূর্য পুরোদমে অস্থিমজ্জায় গিয়ে বাইরে সন্ধ্যা নেমেছে। মাগরিবের আজান দিয়েছে ঘণ্টাখানেক আগেই। রাস্তার কাছে গাড়ি চলাচলের সংখ্যা কমেছে।
পাখিরা সব নিরে ফিরছে। বাইরের কুকুরগুলোর ঘেউ ঘেউ কণ্ঠের তোপে অসহ্য হয়েছে শহর। ব্যস্ত নগরী শান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। মণি আর আমি নাস্তা বানাচ্ছি। তখন উষান ভাইয়ার রুমে গিয়ে মণি তাকে জলপট্টি দিয়ে দিল। উষান ভাইয়ার জ্বর ছেড়েছে, কিন্তু শরীরে ভর করেছে ক্লান্তি অবসাদ। তাই বেঘরে ঘুমাচ্ছেন তিনি। মণি পাটিসাপটা ভাজতে ভাজতে বলল, নমু, তোর মাঝে জাদুকরি ভাব আছে। আমি হেসে বললাম, কেন? মণি হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, এই যে দেখ, তুই আসতেই আমার ছেলেটা কেমন সুস্থ হয়ে গেল। মণির কথায় থামলাম আমি। পরপর হেসে বললাম, তুমি আমায় একটু বেশি ভালোবাসো বলে এমন মনে হচ্ছে। মণি গদগদ হয়ে আমার কপালে চুমু একে বলল, ইস, তুই যদি আমার মেয়ে হতি না, তোকে একদম বুকের মাঝে ঝাপটে রাখতাম। আমি অভিমানী সুরে বললাম, ও, আমি বুঝি এখন তোমার মেয়ে নই। বুঝেছি তো, মুখেই কেবল মেয়ে আমি তোমার। মণি আমায় জড়িয়ে ধরে বলল, সে কথা বলেছি নাকি? তুই এখনো আমার মেয়ে, কিন্তু আমার কাছে থাকিস কই? থাকলে তো আরো আদর পেতি। আমি গালভর্তি হাসলাম। জবাব দেওয়ার আগেই রান্নাঘরে ঢুকলো উষান ভাই। আমি আর চোখে একবার চাইলাম। ইস, কি হাল হয়েছে এ কদিনে। উষান ভাই দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে বলল, একটু অসুস্থ হয়েছি দেখে আমার ভাগের সব আদর ওকে দিয়ে দিচ্ছ আম্মু। দিস ইজ নট ফেয়ার। মণি হেসে বলল, তোকেও তো ভালোবাসি। ক্লান্ত শরীর নিয়ে উঠে এলি কেন বাবা? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। শরীর সুস্থ লাগছে ঘুমের পর। মণি হেসে আমায় উদ্দেশ্য করে বলল, দেখলি বললাম না, তুই জাদু জানিস। একদিনে ছেলেটা কেমন সুস্থ হয়ে গেল। এই বলে ফের আমার মাথায় চুমু আঁকল। উষান ভাই ভ্রু কুঁচকে বলল, নমু, তুই তো আচ্ছা চিজ। এভাবে আমার আম্মুকে পটিয়ে আমার ভাগের সব আদর ভালোবাসা নিয়ে নিচ্ছিস। মণি মৃদু হেসে বলল, ওর তো এখন বেশি বেশি ভালোবাসা পাওয়া দরকার। কিছুদিন পরে তো বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যাবে, তাই একটু বেশি ভালোবাসা দিচ্ছি। মেয়েরা কতদিনই বা বাবা মায়ের আদর ভালোবাসা পায়। তুই এই নিয়ে হিংসে কেন করছিস? তুই তো আজীবনই পড়ে আছিস আদর পাওয়ার জন্য। উষান ভাই ভ্রু কুঁচকে বলল, তুমি যদি সব আদর দাও তাহলে কি করে হয় আম্মু? চলেই যেহেতু যাবে সেহেতু আমরাও একটু আদর করে দেই। আফটার অল বড় ভাই বলে কথা, একটু আদর তো আমাদের থেকেও পায়, তাই না? উষান ভাইয়ার এহেন কথায় আমি বড় বড় চোখ করে উষান ভাইয়ার দিকে তাকালাম। তিনি ঠোঁটে ঝুলিয়ে রেখেছেন অমায়িক হাসি। আমার তাকানো দেখে ঠোঁট কামড়ে ধরলেন তিনি। তারপর চোখ টিপে বললেন, কি রে নমু, দিব নাকি আদর করে? উষান ভাইয়ার এহেন কথায় লজ্জায় মাথা নিচু করে ফেললাম আমি। কি পরিমাণ নির্লজ্জ এই ছেলে! অথচ একে দেখলে বোঝার উপায় নেই যে সে ভাজা মাছ উল্টে খেতে জানে। আমি মণির আঁচল ধরে বললাম, মমনি, আমার তোমার আদরই যথেষ্ট। মণি হেসে বলল, উষান, তুই কিন্তু দিন দিন ফাজিল হচ্ছিস। উষান ভাই অবাক হয়ে বলল, মাত্রই না বললে তুমিও চলে যাবে বিধায় বেশি আদর দিচ্ছ। আমিও তো তাই আদর করে দিতে চাইলাম, এতে ফাজিল হয়ে গেলাম। মণি কিছু বলবার আগেই কলিং বেল বেজে উঠল। মণি আমায় পিঠে ভাজতে দিয়ে সেদিকে ছুটল। আমি মাথা নিচু করে পাটিসাপটা ভাজতে মনোযোগ দিলাম। উষান ভাই এগিয়ে এসে বললেন, কি রে, দিব নাকি আদর করে? আমি চোখ বড় বড় করে তার দিকে তাকালাম। শুকনো ঢোক গিলে বলল, বাবা, বাজে কথা বলবেন না এ কদম। আপনি না অসুস্থ? তাহলে আমি সুস্থ থাকলে আদর করতে দিতি। উষান ভাইয়ার এহেন কথায় কান ঝা ঝা করে উঠল আমার। লজ্জায় মাটি ফাঁকা করে নিচে চলে যেতে মন চাইল। উপযুক্ত জবাব না পেয়ে মাথা নিচু করে ফেললাম আমি। উষান ভাই এক পা করে আমার দিকে এগিয়ে এলো। কোমরের দিকে হাত বাড়াতেই চোখ কোটর থেকে বের হবার জোগাড় হলো আমার। চোখ বড় বড় করে একবার তার মুখের দিকে আরেকবার বাড়ানো হাতটার দিকে তাকালাম। শক্ত কিছু কথা উষান ভাইয়াকে বলতে চাইলাম, কিন্তু পারলাম না।
শরীর থরথর করে কাঁপতে লাগলো। গলার কাছে সব শব্দ দলা পাকালো। উষান ভাই হাত এগিয়ে চুলাটা বন্ধ করে দিতেই হা করে তার দিকে তাকালাম আমি। অবাকের শীর্ষ পর্যায়ে গিয়ে অস্পষ্ট সুরে বলে ফেললাম, এটা কি হলো? কি হলো? আপনি চুলা বন্ধ করলেন কেন? উষান ভাইয়া দুষ্ট হেসে বলল, কেন, তুই কি ভেবেছিলি তোর সাথে রোমাঞ্চ করব আমি? উষান ভাইয়ার এক প্রশ্নে গলার সব আওয়াজ নিভে গেল আমার। আবারও লজ্জায় মাটিতে মিশে গেলাম মুহূর্তেই। নিজেকে নিজে বিচ্ছিরি গালি দিলাম মনে মনে। সব সময় বেফাস কথা বলা একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে আমার। তোতলানো স্বরে বললাম, ফাফালতু কথা বলবেন না। আমি চচুলা অফের কথা বলেছি। উষান ভাই গা ছাড়া ভাব নিয়ে বলল, আমার বাড়ি, আমার রান্নাঘর, আমার চুলা, আমার বউ, আমার যা ইচ্ছে তাই করব। তোর সাহস কি করে হয় আমার সাথে জেরা করার? আমি ভ্রু কুঁচকে বললাম, আপনি বউ পেলেন কই উষান ভাই? উষান ভাই হাত টেনে আমায় সরিয়ে নিজে পিঠে ভাজতে ভাজতে বলল, তোর মতো গাধামানবীরা কখনোই দেখবে না। কিন্তু আমি দিব্যি জলজ্যান্ত বউটাকে দেখতে পারছি, কিন্তু আদর করতে পারছি না। আমি চারদিকে দেখে বললাম, কোথায়? উষান ভাইয়া আমার দিকে মাথা এগিয়ে চোখে চোখ রেখে তাকিয়ে বলল, কল্পনায়। আমি বোকা বনে গেলাম। কল্পনায় সে তার বউকে দেখছে, আবার সে কারণে আমায় গাধা বলল। আমি কোমরে ওড়না বেঁধে বললাম, আমি গাধা মানবী? অবভিয়াসলি। তোর সন্দেহ আছে? দেখুন আপনি কিন্তু। ছিহ নমু, তোর লজ্জা করছে না? বড় ভাইকে কিসব দেখতে বলছিস? উষান ভাইয়ার এহেন কথায় আমি অবাকের শীর্ষে পৌঁছে বললাম, আপনি 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 একটা জাদা। তুই তো দেখাতে চাইলি। আমি না ভাবছি আপনার ভবিষ্যৎ বউয়ের কি হবে। উষান ভাই এক ভ্রু জাগিয়ে সন্দেহহীন দৃষ্টিতে তাকিয়ে বলল, যাই হোক তোর কি? আমি ভেঙচি কেটে বললাম, সেই আমার কি? কপাল তো পূর্বে আপনার বউয়ের। বেচারার কথা ভেবেই বড় দুঃখ লাগছে আমার। উষান ভাই পিঠে ভাজা রেখে আমার দিকে তাকালো। পরক্ষণেই বলল, তোকে এত শোক প্রকাশ করতে বলেছি আমি? আমার বউকে আমি সামলে নিব। আমি ভেঙচি কেটে বললাম, সে সামলে নিয়েন, এখন সরুন। জ্বর নিয়ে এসব করতে হবে না। উষান ভাই আমার দিকে তাকিয়ে বলল, এভাবে ওড়না বেঁধে বাড়ির বউদের মতো আচরণ করছিস কেন? বাই দা ওয়ে, আমার প্রেমে টেমে পড়িস নি তো আবার? আমি থমকালাম। এক দৃষ্টিতে উষান ভাইয়ার দিকে তাকালাম। তার নজর সম্পূর্ণ পিঠে ভাজায়। আমি হাসফাস করে বললাম, বই গেছে। নির্ঘাত আপনি অসুস্থ বিধায় সরুন তো। উষান ভাই ধমকের সুরে বলল, মারবো এক চর বেয়াদব। একটু জ্বর হয়েছে বলে কি ভেবেছিস আমি তোকে কিছু বলতে পারবো না? চুপচাপ দাঁড়িয়ে থাক। আমি পিঠে ভাজবো, তুই দেখবি। আমি ভেঙচি কেটে রান্নাঘর থেকে বের হতে নিলেই উষান ভাই বলল, ড্রয়িং রুমে বসবি না, সোজা উপরে যাবি। আমি ফের ভেঙচি কেটে রান্নাঘর ছাড়লাম। মনি দরজা খুলতেই ওপাশ থেকে ভেসে এলো দুটি হাস্যোজ্জ্বল মুখ। একজন উষান ভাইয়াদের পাশের ফ্ল্যাটে থাকে, অপরজনকে চিনলাম না আমি। মহিলা দুটো সোফায় বসে মনির সাথে হাসি মুখে কথা বলতে বলতে আড্ডার আসর জমিয়েছে। আমি সেদিকে লক্ষ্য করলাম না। পা দুলিয়ে উপরে যেতে নিতেই মনি হাত বাড়িয়ে ডাকল। আমি মহিলা দুটির দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে মনির পাশে বসলাম। তাদের মাঝে থাকা অপরিচিত মহিলাটি বলল, ছেলেকে বিয়ে করিয়েছেন নাকি ভাবি? মনি বিব্রতকর পরিস্থিতিতে পড়ল, সেই সাথে আমিও। মনি আমায় টেনে কোলের কাছে বসিয়ে বলল, আরে না ভাবি, ও আমার বোনঝি। মহিলাটি ঠোঁট গোল করে বলল, ও বোনঝি তো দেখতে মাশাল্লাহ সুন্দর। আবার কি সুন্দর হাতে হাতে সাহায্য করে দিচ্ছে খেয়াল করলাম। একদম ঘরকুনোটাই। আমিও এমন একটা মেয়ে আমার ছেলের জন্য খুঁজছি। তা ভাবি মেয়ে বিয়ে দিবেন নাকি?
মহিলাটির এহেন কথায় আমি ও মণি উভয়ই বিরক্ত হলাম। মণি কিছু বলবার আগেই উষান ভাই প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ড্রয়িং রুমে দাঁড়ালো। তারপর মহিলা দুটির দিকে তাকিয়ে বলল, কি বলেন তো আন্টি, ও আসলেই একটু ঘরকুনোটাই, তবে সেটা কেবল আমার বাড়িতে। কাজ না পারলেও আমার বাসায় এসে কাজ করে দেয়। কেন করে দেয় আশা করি বুঝছেন। তারপর আমার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, তোকে উপরে যেতে বলেছিলাম না আমি? আমি বিস্ময়ে ভরা দৃষ্টিতে তাকিয়ে রইলাম। উষান ভাই এই কথা দিয়ে কি বোঝালো বোধগম্য হলো না আমার। মনির দিকে তাকাতেই দেখলাম তিনি হতভম্ব হয়ে তাকিয়ে আছে। পরক্ষণেই হেসে কুটি কুটি হয়ে বলল, নমুমা, তোকে না উষান উপরে যেতে বলল, যা। মনির হুট করে খুশি হওয়ার মানেও আমি বুঝলাম না। গুটি গুটি পায়ে উপরের দিকে রওনা হলাম। পিছু এলো উষান ভাইও। রুমে ঢুকতেই উষান ভাই বলল, ভাবছি তোকে কালো হওয়ার ক্রিম কিনে দিব। আমি অবাক কণ্ঠে বললাম, সবাই ফর্সা হওয়ার ক্রিম কিনে আর আপনি আমায় কালো হওয়ার ক্রিম কিনে দিবেন? উষান ভাই আমার দিকে মাথা এগিয়ে এনে বলল, বুঝলি নমু, আমার বউয়ের দিকে না সবার নজর, কেবল আমার বাবা মায়েরই নজরটা পড়ল না। পড়লে কি এতদিন ব্যাচেলর থাকতাম? আমি ভাবুক কয়ে বললাম, মানে তোর মাথা। যা তো আমার বুক সেলফটা একটু গুছিয়ে দে। আমি হিসেব মিলাতে মিলাতে মাথা দুলিয়ে বুক সেলফের কাছে গেলাম। বুক সেলফটা পরিপাটিই রয়েছে, কেবল ধুলো জমেছে কিঞ্চিত। হয়তো উষান ভাইয়া অসুস্থ হওয়ার কারণে পরিষ্কার করা হয়নি। আমি একটা একটা করে বই নামিয়ে বইগুলো মুছতে লাগলাম। বই মোছার ফাঁকে ফাঁকে চোরা চোখো উষান ভাইয়ার দিকে তাকালাম। তার নজর সম্পূর্ণ ফোনে। আমি নজর সরিয়ে বই মুছলাম। উষান ভাইয়ার পেঁচালো ভাষা বোঝার ক্ষমতা হয়নি আমার। মাঝে মাঝেই কি সব উদ্ভট আচরণ করেন। বুকশেলফ থেকে একটা বই নিচে পড়তেই সেদিকে নজর ছুটে গেল আমার। উষান ভাইয়া একবার আমার দিকে তাকিয়ে ফের ফোনে নজর দিল। আমি বইটা তুলতে গেলেই লক্ষ্য করলাম এটা তো উষান ভাইয়ার সেই ডায়েরিটা। আমি চোরা নজরে একবার উষান ভাইয়ার দিকে তাকালাম। নিশ্চয়ই দেখতে পেলে সেদিনকার মতো ছো মেরে নিয়ে যাবে, কিন্তু আমি সেটা হতে দিব না। মেয়েটাকে বড্ড জানতে ইচ্ছে করছে। সে এদিকে তাকাচ্ছে না দেখেই আমি ফট করে নিচে বসে পড়লাম। ডায়েরিটা নিচে পড়ে মাঝ থেকে হা হয়ে খুলে আছে। ডায়েরিতে লেখা প্রথম যে লাইনটি নজরে পড়ল, 11ই অক্টোবর 2022 সাল। ঘুটঘুটে অন্ধকার রজনীতে বের হয়েছি পথিক আমি একটু আলোর সন্ধানে। জনমানবহীন এই নির্জন প্রান্তরে কিঞ্চিত আলোর হদিস নেই কোনখানে। আলোর দিশা না পেয়ে যখন নিরুপায় হলাম আমি, জোনাকির আলোর বেশে ঠিক তখনই হাজির হলে তুমি। সংগৃহীত অবিন্যস্ত সুরে খিলখিলিয়ে হেসেও ফেললে তুমি। অজান্তেই এই সাদামাটা পুরুষটার হৃদয়ে বিধালে ধারালো সূচ। মুহূর্তেই আমি হলাম মরণ ব্যাধি ক্যান্সারের রোগী। অথচ তুমি চোখ তুলে একবার চেয়েও দেখলে না। সে কি দমবন্ধ পরিস্থিতি আমার। তিলোত্তমা জানো, সেদিন থেকে রাতের আধারে চলতে আমার ভয় হয়। যদি তুমি সম্মুখে এসে দাঁড়িয়ে পড়ো, আমার চোরা নজর দেখে ফেলো, আমার হৃদয় হরণ করে নিয়ে পালিয়ে যাও। এভাবে তো বেঁচে থাকা যায় না আমার তিলোত্তমা। আমার বক্ষমাজারে কবে আসবে, এসে ছুঁয়ে দিবে এই তৃষ্ণার্থ প্রেমিকের উত্তাল ঢেউয়ে তলিয়ে যাওয়া হৃদয়কে? কবে এই ব্যাধি থেকে মুক্তি পাবো আমি? তিলোত্তমা তুমি জানো তুমি বড্ড বোকা। তবে এই মেয়েটাকে নিয়ে আমার অতশত আফসোস নেই। তুমি না হয় একটু বোকাশোকাই থেকো। এই বোকাশোকা তুমিতেই আমার মতো পুরুষের হৃদয়ে মুগ্ধ হয়েছে। আমি তোমার অপেক্ষায় প্রতি প্রহর গুনব। আমার শুভ্রতা, আমার তিলোত্তমা। ডায়েরির লেখা পড়ে চোখজোড়া বের হবার জোগাড় হলো আমার। আমি চোখ ঘষে হা করে তাকিয়ে রইলাম। এটা উষান ভাইয়া লিখেছে। কোনোমতেই বিশ্বাস হচ্ছে না। আমি বড় বড় চোখ করে পরের পাতায় নজর দিলাম।
2 নভেম্বর 2022 সাল। তিলোত্তমা, শুনো, কোনো এক রাতে তুমি আমি পাশাপাশি বসে চাঁদের জ্যোৎস্না দেখব, কিংবা জোনাকির টিমটিম আলোয় তোমার উজ্জ্বল শ্যামশ্রী মুখশ্রী খানা হবে আমার জীবনের আলোর দিশারি। রাতের শহরে আমার ল্যাম্পপোস্ট, যেই আলোতে আমি আমার জীবনের প্রতিটা অন্ধকার দূর করে ফেলতে পারব। চাঁদের আলোয় তোমার ওই আবেদনময়ী মুখশ্রী কেবল দেখেই তৃষ্ণার্থ হৃদয়ে ভরবে আমার। হয়তো তোমার দিকে তাকালেই আমি ভুলে যাব ঘড়ির কাঁটা। তখন তুমি না হয় কোমরে আঁচল গুজে শাসন করে বলো, চলো, অনেক রাত হয়েছে, ঘুমোই এবার, আর রাত জাগতে হবে না। এভাবে দেখার কি আছে, আমি তো তোমারই, শুধুই তোমার। তোমার ওই তেজি রূপে ঘায়েল হয়ে আমি কখনো কখনো কপালে একে দিব উষ্ণ পরশ। তুমি কি তখন লজ্জা পাবে? তিলোত্তমা, তুমি কিন্তু লজ্জা পেও না ভুলেও, আমার মরণ হবে। তোমার লজ্জামাখা মুখশ্রী আমার ভয়ের কারণ। তখন কিন্তু আদর করে দিতে ইচ্ছে হবে আমার। তুমি আবার তখন আমায় অভদ্রের তালিকায় রেখো না। কি করব বলো? তোমায় দেখলেই আদর পায়, ঠিক যেমন ছোট বাচ্চা দেখলেই সবার আদর পায়, ঠিক তেমন। আমি চোখ বড় বড় করে ডায়েরির দিকে তাকিয়েই রইলাম। উষান ভাইয়া এতটা রোমান্টিক পুরুষ, বিস্ময়ে আমার ঠোঁট হা হয়ে গেল। আমি শুকনো ঢোক গিলে পেজ উল্টালাম, কিন্তু পেজ উল্টাতে গিয়ে কয়েক পৃষ্ঠা চাপা পড়ে গেল পড়ুয়া পৃষ্ঠার ওপরে। সেদিকে আমার নজর নেই। আমার নজর মেয়েটিকে তাই জানার, কিন্তু সে তো নাম উল্লেখ করেনি, কেবল তিলোত্তমা। তিলোত্তমা কি তার দেওয়া নাম? ইস, কি সুন্দর উপাধি। 2 ফেব্রুয়ারি 2023 সাল। তিলোত্তমা 18 তো হয়ে গেছে, এবার কি আমার বউ হওয়া যায় না? উফ, কি যন্ত্রণা বলতো। তোমায় চোখের সামনে ঘুর ঘুর করিয়ে তোমার আমার পরিবার কি শান্তি পায় বলতো? এভাবে কিন্তু বেশিদিন দূরত্বে থাকা যায় না। আর তোমাকেও বলি হারি, ভুল করেও তো আমার কাছাকাছি থাকতে পারো। হ্যাঁ, আমার বুকে কান পেতে শুনতে পারো এই হৃদয় সমুদ্রের ন্যায় উত্তাল ঢেউ। কবে বুঝবে তুমি আমায়? তোমায় যদি বলি তিলোত্তমা, তোমায় আমি ভালোবাসি, তুমি বুঝবে না। কেন বুঝনো না বলো তো? আমি বিরহে মরে যাই, কিন্তু তাও তুমি আসো না। আমি যদি বলি তোমায় ভালোবাসি, তোমায় ছাড়া আমার দুনিয়ায় সব কার্বন ডাই অক্সাইডে ভরপুর, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, তবুও তুমি আমায় বুঝো না। কেন বুঝো না বলো তো? কবে বড় হবে? কবে বুঝে আমায়? কবে বুঝবে আমার আবেদময়ী ভালোবাসা? শুনো, এই যে বিড়ালের সামনে মাছ হয়ে ঝুলে আছো না, যেদিন কাছে পাবো সুদে আসলে সব পাওনা বুঝে নিব। এতক্ষণ যাবত ওখানে বসে বসে কি করছিস তুই? উষান ভাইয়ার গলায় ধাপ করে ডায়েরিটা বন্ধ করলাম আমি। জোরপূর্বক হেসে দাঁড়াতে দাঁড়াতে বললাম, ককি ককি, কিছু না তো? হে হে, কিছু না। উষান ভাই আমার কথা বিশ্বাস করলেন না, ভ্রুকুচকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। এরপর ফোনটা পকেটে রেখে এগিয়ে আসলেন আমার দিকে। ততক্ষণে আমার দশা ভয় মরিমরি। আমি উল্টো ঘুরে ডায়েরিটা বইয়ের মাঝে রেখে সোজা হয়ে দাঁড়ালাম। এই তোর হাব ভাব কেমন ঠেকেছে দেখি শর্ত। উষান ভাইয়ার এমন কথায় বুকসেলফের সামনে গাটসাট হয়ে দাঁড়ালাম আমি। উষান ভাই কিছু একটা ভাবলেন, পরক্ষণেই বললেন, আমার ডায়েরি ধরেছিস তুই? ওহ শিট ম্যান। আমি। উষান ভাই আঙুল দিয়ে নিজের কপাল চেপে ধরলেন। আমি না সূচক মাথা দুলিয়ে বললাম, বিশ্বাস করুন, আমি আপনার ডায়েরি ধরিনি। উষান ভাই বিশ্বাস করলেন না। আমার মুখোমুখি দাঁড়িয়েই বুকসেলফের দিকে হাত বাড়ালেন। আমি ছোটাছুটি করে ডায়েরি লুকাতে চাইলাম। ডায়েরিটা হাতে পেলে নির্ঘাত চর বসাবেন আমার গালে। উনার বারণ না শুনতে বরাবরই রাগারাগি করেন। তাই আমি ডায়েরিটা লুকাতে চাইলাম আর তিনি নিতে চাইলেন। নমু, আমায় দেখতে দে। না না,
এটা ডায়েরি নয়। ডায়েরি নয় তো তুই লুকাচ্ছিস কেন? এর মাঝে একটা জিনিস আছে। কোনো কিছু নেই। বাড়াবাড়ি করছিস কিন্তু। সত্যি এটা ডায়েরি না। নমুদে। আমি দিলাম না। উষান ভাই খপ করে নিতে নিলেই আমি হাত সরিয়ে ফেললাম। দুজনের ছোটাছুটি ধস্তাধস্তি থামল উষান ভাই আর আমার গায়ের ওপর পড়াতে। ডায়েরি নিতে গিয়ে পা পিছলে আমার ওপরে পড়েছেন উষান ভাই। এই মুহূর্তে আমার কাঁধে ভর করল সব জোরটা। উষান ভাই এমন ভাবে পড়েছেন যে তার ঠোঁট আমার গলায় স্পর্শ করেছে। আর দু হাত ধরে আছে বুকশেলফ। এমন আকস্মিক ঘটনায় স্তব্ধ দুজনেই। লজ্জায় আমার মাথা কাটা গেল। উষান ভাই সোজা হয়ে দাঁড়ালো। হাত থেকে ডায়েরিটা ছিনিয়ে নিয়ে বলল, গেট লস্ট। আমি নিজেও লজ্জায় পড়েছি। উষান ভাই রিনরিনে গলায় বলল, কাল ভোর হলেই বাসায় যাবি তুই। আর যখন তখন আমার রুমে ঢুকবি না। তারপর বিড়বিড় করে আরো কিছু বলল। এতক্ষণ লজ্জা লাগলেও এই কথা শুনতেই মুহূর্তে আমার চোখে মুখে ভর করল বিরক্তি। এমন ভাবে বলছে যেন আমি ইচ্ছে করে ওনার রুমে এসেছি। নিজেই তো ডেকে এনেছিলি বেটা খারুস। এখন আবার ভাষণ দিচ্ছে। আমি ভেঙচি কেটে উষান ভাইয়ার রুম হতে বের হলাম। 20 অক্টোবর শেষ হতে চলল। হরদম পড়াশোনা চলছে আমার। সেদিনের পরে প্রায় 12 দিন হতে চলল উষান ভাইয়ার সাথে দেখা হয়নি আমার। অবশ্য উষান ভাইয়াও আসেনি। তার জমিয়ে পড়াশোনা চলছে। সামনেই পরীক্ষা। আমি নিজেও পড়াশোনায় মনোযোগী হওয়ার চেষ্টায় আছি। দুপুরে খাবার টেবিলে বসতেই আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলল, নূর ভাই ভাবি দেশে ফিরবে, তোহার এক্সাম শেষ হলেই বুঝেছ। ভাবি কল দিয়েছিল নাকি? হ্যাঁ। বলল তোহার তো বিয়ের বয়স হয়েছে আগেই। কিন্তু দেশে নেই বলে এই ব্যাপারে এগোতে পারেনি। এইবার দেশে ফিরেই মেয়ের বিয়ে দিবেন। পাত্র দেখেছেন নাকি? নাকি আপনাকে দেখতে বলেছে? দেখেছে। ছেলে আমেরিকায় সেটেল। বিয়ে করে বউ নিয়ে যাবে। ভালো বংশ। দেশে ভালো নামডাকও আছে। কিন্তু আত্মীয় স্বজন অধিকাংশই আমেরিকায়। আব্বু আম্মুর আলাপ আলোচনায় খাবারের প্লেটে হাত থামল তোহা আপুর। আমি চোখ তুলে তাকালাম। আমার তাকানো দেখতেই তোহা আপু খাবারের প্লেটে হাত নাড়লেন। কিছুক্ষণ পরে ওভাবেই প্লেট রেখে উঠে গেল। আমি তপ্ত নিঃশ্বাস ফেললাম। বলতে ইচ্ছে করল আপুর পক্ষে অনেক কিছু। কিন্তু সেই সাহসটুকু আমার নেই। তারা যতটুকু আদর করে আবার শাসনের বেলায়ও তেমনি। বড়দের মাঝে কথা বলা কখনোই পছন্দের নয় আব্বু আম্মুর। আম্মু আব্বু নানা কথা বলছে। আমি প্লেট ছেড়ে বেসিংয়ের দিকে ছুটলাম। সেদিন বাসায় ফিরেই তোহা আপুর সাথে আবার ভাব করে নিয়েছি আমি। আপু অবাক হলেও কিছু বলেনি। বরং বাহুডোরে আকরে নিয়েছে। হাত ধোয়া শেষে আপুর রুমে ঢুকতেই দেখলাম আপু রুমে নেই। ফিরে আসতে নিতেই খেয়াল করলাম ব্যালকনি থেকে ফিসফিস করে আওয়াজ আসছে। আমি ব্যালকনির দরজার সামনে দাঁড়াতেই শুনলাম তোহা আপু ফিসফিস করে বলছে, বাবু কিছু একটা করো, নয়তো আমি বিয়ে করে বিদেশে চলে যাব। ওপাশ থেকে কি জবাব এলো জানা নেই। তুমি সবকিছু হেসে উড়িয়ে দাও। কোনোদিন আমায়ও উড়িয়ে দিবে ঠিক নেই। 3 বছর ধরে যে তোকে আমি কি করে সহ্য করছি আল্লাহ জানে। তুই ফোন রাখো। আমি বিদেশিকেই বিয়ে করে নিব। তোহা আপু এই দিকে ফিরতেই আমি সোজা হয়ে দাঁড়ালাম। নমু তুই। আপু আমার মনে হয় কাকিয়া আঙ্কেলকে সত্যটা জানানো উচিত। আমার কথায় নড়েচড়ে উঠল তোহা আপু। দীর্ঘশ্বাস ফেলে বলল, ও তো কিছু করছেই না। আমি কি বলবো বল? আমি জবাব দিলাম না। পৃথিবীর সব সম্পর্ক এসে থমকায় এখানেই। আর সেখানে আপু আর মিহির ভাইয়া সেম ব্যাচ। মাস্টার্স পরীক্ষা শুরু হয়েছে কিছুদিন আগেই। আজ উষানের শেষ পরীক্ষা। পড়াশোনা আর বন্ধু ব্যতীত এই কদিন দুনিয়ায় কোনো কিছুর হুঁশ ছিল না তার। এত ব্যস্ততার মাঝে একদিন কেবল নম্রতার সাথে কথা হয়েছিল।
বিগত কয়েক দিনে খালার বাসায়ও পাড়া দিতে পারেনি সে, মূলত সেদিনের আকস্মিক ঘটনাই। তার উপর এই মুহূর্তে একদণ্ড দম ফেলার জো নেই। সারাদিন বই নিয়েই পড়ে থাকতে হয় এমন স্টুডেন্ট সে নয়, তবুও তাকে বই নিয়েই বসতে হয়েছে। সারা বছর সেভাবে গুরুত্ব না দেওয়ার ফল। উষান, বাবা বেরুবি এখন? হ্যাঁ আম্মু। আচ্ছা, সাবধানে যেও। উষান শার্টের হাতা গোটাতে গোটাতে হাসে। সন্তান যত বড়ই হোক, মায়ের কাছে সারা জীবন ছোটই থাকে। উষান মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তোমার দোয়া সাথে থাকলে বিপদ আমায় ছুঁতে পারবে না আম্মু। আচ্ছা আমি বেরুই। বাবা বেরিয়েছে। উর্মিলা ছেলের মাথায় চুমু একে বলে, তোর বাবা আগেই বেরিয়েছে। আচ্ছা আসছি। বহুদিন পর খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি আমি ও চৈতি। মূলত চৈতির আবদারেই ভার্সিটির গেইটের সামনে যাচ্ছি দুজন। বহুদিন ফুসকা খাওয়া হয় না। চৈতি আমার হাত টেনে বলল, নমু, তোহা আপুর কি খবর বলতো? আপু এলো না কেন? আমি চৈতির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললাম, আপুর বিয়ের কথা চলছে রে। আঙ্কেলরা আজ রাতেই ফ্লাইটে উঠবে। সে কি তার না মিহির ভাইয়ার সাথে প্রেম? আমি ফিনফিনে গলায় বললাম, জানি না। চল তো ফুসকা খাই। চৈতি আমার হাত টেনে ফুসকা স্টলে বসল। তারপর মৃদু হেসে বলল, মামা দুইটা ফুসকা দেন তো। লোকটি হেসে বলল, বহেন মামা দিতাছি। ঝাল কেমন দিব? চৈতি ওর না টেনে ঠিক করে বলল, ওরটায় ঝাল স্বাভাবিক, আর আমারটায় বেশি। চৈতি আমার দিকে তাকিয়ে বলল, আপুদের পরীক্ষা তো আজ শেষ তাই না? আমি মাথা দোলালাম। এতক্ষণে এক্সাম ছেড়ে বের হয়েছে বোধহয়। আমি মাথা দুলিয়ে বললাম, হয়তো। এর মাঝেই ফুসকাওয়ালা লোকটি দুটি প্লেট এগিয়ে দিল আমাদের দিকে। ভুলক্রমে ঝালের ফুসকার প্লেটটা উনি আমায় দিয়ে দিয়েছেন। আমি একটা ফুসকা মুখে তুলে মুখে দিতেই কান হতে ধোঁয়া বের হলো। মাত্রাধিক ঝাল। আমি কিছু বলতে নিব এমন সময় চোখে পড়ল অপ্রীতিকর দৃশ্য। গেটের সামনেই উষান ভাইয়াকে জড়িয়ে ধরে আছে একটি মেয়ে। আমার দৃষ্টি পড়তেই খেয়াল করলাম উষান ভাইয়ার দৃষ্টিও এই দিকে। চৈতি আমার দিকে তাকিয়ে বলল, নমু প্লেট চেঞ্জ হয়ে গেছে, খাস না, ওটাতে ঝাল। দেখি এই দিকে দে। আমি কোনো কিছুই কানে তুললাম না। একটার পর একটা ফুসকা গালে তুলে চিবিয়ে খেতে লাগলাম। আমার এভাবে ফুসকা খাওয়া দেখে চৈতি হতভম্ব হলো। আমার হাত থেকে প্লেট টেনে নিতে এলেই আমি প্লেটটা শক্ত করে আঁকড়ে ধরলাম। চৈতি আমার হঠাৎ এমন অদ্ভুত আচরণ দেখে বলল, নমু কি করছিস? ওটাতে ঝাল দেওয়া তো। আমি চৈতির হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিলাম। ঝালে আমার পেট মুখ ঠোঁট সব জ্বলতেছে, তবে হৃদয়ের জ্বলনের সামনে হয়তো এই জ্বালা কিছুই না। চোখের কোণ ভিজে এলো আমার। কোনোমতে সামলিয়ে বললাম, আজ ঝাল খাবো আমি। চৈতি ভয়ার্ত কণ্ঠে বলল, তাই বলে এতটা খাস না, ওটাতে নাগা ঝাল দেওয়া হয়েছে। তুই তো এত ঝাল খাস না, প্রথমবার বেশি লাগবে তোর। আমি চৈতির কথা শুনলাম না। পুরো প্লেট ফুসকা খেয়ে বিল চৈতির হাতে ধরিয়ে দিলাম। চৈতি আমায় পানির বোতল এগিয়ে দিল। এর মাঝেই আমাদের দিকে উষান ভাইকে আসতে দেখলাম আমি। আমি পানির বোতল না নিয়েই সামনে থাকা রিকশায় উঠে বসে পড়লাম। চালককে উদ্দেশ্য করে বললাম, মামা চলুন। চৈতি হতভম্ব হয়ে বলল, আমি যাব তো। ঝালে আমার চোখ মুখ লাল হলো। আমি শক্ত করে রিকশার সিট চেপে বসে বললাম, তুই পড়ে আসিস। রিকশার চলার আগেই পাশে এসে দাঁড়ালো উষান ভাই। তার মুখ থেকে নমু শব্দটি বের হতেই আমি বললাম, মামা আপনি কি যাবেন নাকি অন্য রিকশা নিব আমি? লোক তাড়াহুড়ো করে বলল, হ্যাঁ মামা যাব তো। উষান ভাইয়া রিকশা চেপে ধরে বলল, নমু নেমে আয়, তোর সাথে কথা আছে আমার। আমি চেঁচিয়ে বললাম, মামা আপনি না গেলে কিন্তু আমি এখনই নেমে যাব। রিকশাওয়া রিকশা চালালো। সামান্য দূরে যেতেই টের পেলাম কিছু ভাঙার শব্দ।
কিন্তু ভুল করেও পিছু ফিরে তাকালাম না। যেখানে হৃদয় ভেঙে গেছে সেখানে এই ভাঙা